ভাইয়া আমায় ছেড়ে দাও, আমি তোমার বোন, দয়া করে আমার এরকম সর্বনাশ করিও না, প্লিজ ভাইয়া আমায় যেতে দাও। সত্য হা করে তার ছোট বোনের দিকে তাকিয়ে আছে। বাইরে থেকে অনবরত দরজায় ধাক্কা দিচ্ছে সত্যের বাবা মারা। সত্য দরজা খুলতে যাবে, তার আগে সত্যের বোন জয়া সত্যের সামনে দাঁড়িয়ে হাতের জামার হালকা অংশ ছিঁড়ে ফেলে, তারপর চিৎকার দিয়ে ওঠে, ভাইয়া প্লিজ আমায় ছেড়ে দাও, আমি তো তোমার বোন, কিভাবে এটা করতে পারছো তুমি আমার সাথে? সত্য অবাক হয়ে জয়াকে কিছু বলবে, তখনই দরজা ভেঙে রুমে প্রবেশ করে সত্যের বাবা মা এবং চাচা চাচিরা। সবাই দেখতে পায় জয়া বিছানায় পড়ে আছে, সামনে সত্য দাঁড়ানো। জয়ার উপরন জামা অধিকাংশ ছেঁড়া। সত্য তখনও অবাক হয়ে তাকিয়ে আছে জয়ার দিকে। সত্যের বাবা সত্যকে জোরে একটা লাথি দেয়, সত্য ছিটকে দূরে গিয়ে পড়ে। নিচেতে পড়া অবস্থায় সত্য আবারও বেশি অবাক হয়ে তার বাবার দিকে তাকায়। তার বাবা নিজের বেল খুলে সত্যের দিকে এগিয়ে আসে। সত্য তার পরিবারের সবার দিকে তাকায়। সত্য দেখতে পায় সবাই তার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং কি তার মা সহ তার দিকে ঘৃণা নিয়ে তাকিয়ে আছে। সত্যের বাবা সত্যকে ভেল দিয়ে পিটাতে থাকে। প্রথমবারই খেয়ে সত্য মা বলে চেঁচিয়ে ওঠে, কিন্তু তার চিৎকার যে বৃথা। সত্যের বাবা সত্যকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। সত্যর মা খেয়েও নিজের বোনের দিকে তাকায়। জয়া ঘায়ে কাপড় জড়িয়ে সত্যের মায়ের পিছে দাঁড়িয়ে তাকে দেখছে। মারতে মারতে সত্যের বাবা ক্লান্ত হয়ে যায়। তারপরে সত্যের চাচা এসে সত্যকে মারতে থাকে। সত্য কথা যন্ত্রণা ছটফট করছে, তার চিৎকার যেন পুরো বাড়ি তখন তার দিকে ছুড়ে দিচ্ছে। সত্য মাটিতে শুয়ে কাতরাচ্ছে। তার বাবা তার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। সত্য মেঝেতে ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে, তার রক্ত মেজে যেন গোসল করছে। সত্যের বাবা সত্যকে বাড়ি থেকে কিছু দূরে রাস্তার পাশে ফেলে দিয়ে বলে, ছেলে হোস বলে ছেড়ে দিলাম, নয়তো তোকে মারতে আমি 1 মিনিটের সময় নিতাম না। কিভাবে পারলি নিজের বোনের সাথে এমনটা করতে? একবারও কি বিবেকে বাঁধেনি তোর? তোর সৎ মা হয়েও তোকে নিজের ছেলের মতো বড় করেছে, সৎ বোন হয়েও তোকে নিজের ভাই ভেবে সম্মান করেছে। তুই মানুষ রূপে জানোয়ার। মেয়েটা সবসময় ভাই ভাই বলে তোর পিছনে পড়ে থাকে, আর তার বদলে তুই এই প্রতিদিন দিলি। এই মাঝরাতে অন্ধকারে যদিও কুকুর শিয়ালের হাত থেকে বেঁচে যাস, তাহলে এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবি। যদিও ভুলে তোকে কখনো দেখেছি, তাহলে নির্ঘাত তোকে মেরে দিব। এটা বলে সত্যের বাবা সত্যকে সেখানেই ফেলে চলে যায়। সত্য ব্যথায় কাতরাতে থাকে। সত্য ছোট থেকেই খুব আদর যত্ন বড় হয়। তার বোন জয়া সবসময় যেন তাকে নিয়েই পড়ে থাকে, ভাই ভাই করে যেন সবসময় তার পিছনে পড়ে থাকে। কিন্তু আজ ভুলবশত সত্য ঘরের দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে তার ঘুম ভাঙে জয় চিৎকার। সে জয়ের কর্মকাণ্ড অবাক হয়ে যায়। সে এখনো বুঝতে পারে না কেন জয় এমনটা করলো। অনেক কষ্টে পকেটে থাকা ফোনটা সত্য বের করে। ফোনটার অধিকাংশ ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। সত্য তার বন্ধু মাসুদকে ফোন দেয়। প্রথমবার মাসুদ ফোন রিসিভ করে না, দ্বিতীয়বার ফোন দিলে মাসুদ ফোন রিসিভ করে। কিরে বাবা, এত রাতে ফোন দিচ্ছিস কেন? তোর ঘুম ধরছে না বলে আমাকেও কি ঘুমাতে দিবি না? দোস্ত, মাসুদ ফোনের ওপাশ থেকে সত্যর আহত কণ্ঠ শুনে শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বন্ধু, এরকম করছিস কেন? দোস্ত, একটু 3 রাস্তার মোড়ে সোজা আসতে পারবি? মাসুর সাথে সাথে বলে ওঠে, তুই একটু দাঁড়া, আমি আসতেছি। দাঁড়াতে পারবো না দোস্ত, শুয়ে আছি। তুই শুয়ে আছিস মানে? ওয়েট কর, আমি এখানে আসতেছি। মাসুদ আর কিছু না বলে বালিশের পাশে রাখা বাইকে চাবি নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। সত্য আর নিজের চোখ খুলে রাখতে পারছিল না। আপনা আপনি তার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে সে জ্ঞান হারিয়ে ফেলে। মাসুদ বাড়ি থেকে বের হয়ে সত্যকে ফোন দেয়, কিন্তু সত্য রিসিভ করে না। মাসুদ জোরে বাইক চালিয়ে সেই 3 রাস্তার মোড়ে সোজা যেতে থাকে। কিছু দূর যেতেই দেখতে পায় কেউ মাটিতে পড়ে আছে। একটু সামনে এগোতেই বুঝতে পারে মাটিতে পড়ে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, সত্য। তা দেখে মাসুদ যেন বাইক থেকে লাফিয়ে নামে দৌড়ে সত্যের দিকে এগিয়ে যায়। সত্যের গায়ে মারে দাগ দেখে সে অবাক হয়ে সত্যকে ধাক্কাতে থাকে, কিন্তু সত্যের কোনো সাড়া শব্দ নেই। মাসুদ সত্যকে কাঁধে তুলে নেয়, তারপর বাইকে বসিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। বিছানায় শুইয়ে তার বাবা মাকে ডেকে আনে। মাসুদের বাবা তার এক বন্ধু ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার এসে ভালো করে দেখে বলে, ছেলেটাকে দেখে মনে হচ্ছে কেউ অনেকক্ষণ ফিরিয়েছে। ঠিক বলতে পারছি না, কিন্তু সাধারণত এরকম দাগ কোনো পাতলা এবং শক্ত কোনো ধাতু দিয়েই হয়ে থাকে। মাসুদ ডাক্তারের কথা শুনে রাগে দেয়ালে একটা লাথি মারে। রাগান্বিত কণ্ঠে বলে, যেই কাজটা করেছে ওকে যদি পাই, সত্যি বলছি ওর লাশও কেউ খুঁজে পাবে না। মাসুদের বাবা মাসুদের দিকে ঠান্ডা নজরে তাকায়। মাসুদ সেদিকে খেয়াল না দিয়ে ডাক্তারকে বলে, আঙ্কেল, কোন কোন ওষুধ লাগবে আমায় বলেন, আমি নিয়ে আসছি।
মাসুদের কথা শুনে তার মা বলে, এত রাতে ওষুধ কোথায় পাবি? মেডিকেলের দোকান তো বন্ধ। মাসুদ নিজের মধ্যে রাগ চেপে রেখে বলে, ফার্মেসির মালিককে দরকার হলে তুলে নিয়ে আসবো। আমার বন্ধু এখানে যন্ত্রণায় ছটপট করবে আর ও ঘুমাবে? অসম্ভব। মাসুদকে কেউ কিছু বলে না, কারণ তারা জানে মাসুদ আর সত্যের বন্ধুত্বের কথা। তাদের শরীর দুইটা হলেও তাদের চিন্তা ভাবনা এক। মাসুদের বাবা একজন এমপি, তার ছেলের জন্য কোনো কঠিন কাজ নয় একজনকে তুলে আনা। মাসুদ ডাক্তারের কাছ থেকে ওষুধের লিস্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। পকেট থেকে ফোন বের করে ডায়ালে থাকা শুভ নামে কাউকে ফোন দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পরে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে সালামের জবাব আসে। মাসুদ সালামের জবাব দিয়ে বলে, একবারই বলবো, মন দিয়ে শোনো, সত্যকে কে যেন অনেক মেরেছে। তোকে জাস্ট কিছুক্ষণ সময় দিলাম, কিভাবে পারিস যে মেরেছে তাকে তুলে নিয়ে আয়, নয়তো আমি তোকে তুলে নিয়ে আসবো। ভাই ভাই শান্ত হন, আমি দেখছি কার এত বড় সাহস সত্য ভাইয়ের গায়ে হাত দেয়। মাসুদ ফোন কেটে দেয়। বাইক নিয়ে সোজা ফার্মেসির দোকানের সামনে এসে থামে। বাইক থেকে একটা স্টিক বের করে সোজা দোকানের তালায় ভাড়ি দেয়। একবারিতে দোকানের তালা ভেঙে যায়। লিস্ট অনুযায়ী ওষুধ নিয়ে দোকানের ভিতরে 1000 টাকার বান্ডিল ছুঁড়ে মেরে মাসুদ চলে আসে। রাত কেটে সকাল নামে, সকাল শেষ হয়ে বিকেল নামে। সত্য বিছানায় শুয়ে আছে, তার পুরো শরীরে ব্যান্ডেজ করা, তার সেন্স নেই, সে এখনো বেহুশ হয়ে আছে। ডাক্তার বলেছে অঞ্জান ফিরতে একটু দেরি হবে। মাসুদ সত্যের সামনে দাঁড়িয়ে সত্যের দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে সেই স্কুল লাইফের কথা। মাসুদের বাবা অন্য প্রতিনিধি হওয়ায় তাদের সাথে তাদের বিপক্ষ প্রতিনিধির অধিকাংশ ঝামেলা বেঁধে থাকত। মাসুদ হলো ঠান্ডা মাথার ছেলে। মাসুদ তখন ক্লাস 9-এ। ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে এক নতুন ছেলে তাদের স্কুলে ভর্তি হয়। নতুন দেখে তাদের ক্লাসের কিছু ছেলে সেই নতুন ভর্তি হওয়া ছেলেটাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু নতুন ছেলেটা তাতে খুব একটা রিয়েক্ট করে না। সে চুপচাপ সেগুলো সহ্য করতে থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পর এসব দেখে মাসুদ বিরক্ত হয়ে তাদের ক্লাসের ছেলেদের ওয়ার্নিং দেয় যেন তারা আর সেই নতুন ছেলেটাকে বিরক্ত না করে। চলে যায় কিছুদিন। হঠাৎ মাসুদদের ঝামেলা বাঁধে তাদের সিনিয়রদের সাথে। সিনিয়ররা সবাই মাসুদকে ঘিরে নেয়। তাদের বিপক্ষ দল বেশি হওয়ায় মাসুদের সাথে থাকা ছেলেরা সবাই পালিয়ে যায় মাসুদকে ছেড়ে। এক সিনিয়র যখন মাসুদকে মারতে যাবে তখনই একটা স্ট্যাম্প এসে সেই সিনিয়রের মুখে লেগে। মাসুদ সামনে তাকালে দেখতে পায় সেই নতুন ছেলেটা স্ট্যাম্প হাতে দাঁড়িয়ে আছে। নতুন ছেলেটা মাসুদের সামনে এসে মাটিতে থাকা স্ট্যাম্প তুলে মাসুদের হাতে দেয়। চলো ব্রাদার, স্ট্যাম্প দিয়ে ক্রিকেট খেলি। সেদিন তারা দুজন থাকলেও তাদের সাথে পেরে উঠতে পারেনি সিনিয়ররা। সেদিন থেকে আজ পর্যন্ত তারা একসাথে আছে, যেন দুই দেহে এক প্রাণ। হঠাৎ মাসুদের ফোন বেজে ওঠে। সে স্ক্রিনে দেখতে পায় শুভ ফোন দিয়েছে। মাসুদ ফোন রিসিভ করে বলে, খোঁজ পেয়েছিস তোরা? ড্যাশ ড্যাশ ড্যাশ। ভাই, যাদের সাথে ঝামেলা থাকার কথা তাদের প্রত্যেককে তুলে এনেছি, এখন শুধু আপনার আসার পালা। মাসুদ তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মাসুদের বাবা মা মাসুদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মাসুদের মা তার স্বামীকে বলে, জানি না আজকার কপাল খারাপ আছে, কিন্তু কারো না কারো কপাল খারাপ আছে এটা জানি। মাসুদের বাবা বলে, মাসুদ যেমন আমার ছেলে তেমন সত্য আমার ছেলেই। ওকে যে মেরেছে তাকে তো তার শাস্তি পেতেই হবে, তাই না? মাসুদের মা প্রতিউত্তরে কিছু বলে না। তিনি চলে যান সত্যের রুমের দিকে সত্যের দেখাশোনা করার জন্য। নির্জন এক এলাকায় এক জঙ্গলের ভিতরে দেখা যাচ্ছে বিশাল এক গোডাউন। সেই গোডাউনে শুভ তুলে এনেছে সন্দেহ করা ব্যক্তিদের। মাসুদ এসেই কোনো কথা না বলে পাশে থাকা একটা স্টিক তুলে সামনে হাঁটু গেড়ে বসে থাকা ব্যক্তিদের পেটাতে থাকে। হাত পা বেঁধে থাকা ব্যক্তিরা ব্যথায় গলা ফাটিয়ে চেঁচাতে থাকে। মাসুদ বিরক্ত হয়ে সবার মুখে পাথর ঢুকিয়ে দেয়। শুভরা অবাক হয়ে মাসুদের দিকে তাকিয়ে থাকে, তারা যেন অন্য এক মাসুদকে দেখছে। মাসুদ সামনে থাকা লোকদের মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। কিছুক্ষণ পর সে শান্ত হয়ে সামনে পড়ে থাকা লোকদের উদ্দেশ্যে বলে, আমি তোদের মুখে থাকা পাথর বের করে দেব। বের কথার সাথে সাথে সত্যের গায়ে কে হাত দিয়েছে সেটা বলে দিবি, নয়তো। মাসুদের ইশারায় শুভ সবার মুখ থেকে পাথর বের করে নেয়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিরা ছটপট করতে করতে সবাই একসাথে বলে ওঠে, ভাই বিশ্বাস করুন, সত্য ভাইয়ের গায়ে আমি হাত দেইনি। আমার এতটাও সাহস হয়নি যে সত্য ভাইয়ের গায়ে হাত দেব। মাসুদ যেন এবার রেগে আগুন হয়ে গেছে। সে আবারও সবাইকে পেটাতে থাকে। তারপর শুভর উদ্দেশ্যে বলে, এদের পরিবারে কোনো মেয়ে থাকলে তুলে নিয়ে আয়। মেয়ে না থাকলে ছেলেকে মেরে নদীতে ভেসে দিয়ে আয়। ছেলে না থাকলে এদের বাবা মাকে মেরে দিয়ে আয়। কি করবি কর, কিন্তু মরে যেন কেউ ড্যাশ ড্যাশ।
মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিরা কাঁদতে থাকে, আহত অবস্থায় মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মাসুদের পায়ে কাছে এসে পা ধরে বলে, ভাই, আমার জন্মদায়িনী মা বাবা আর আমার বউ বাচ্চার কসম করে বলছি এই ঝামেলার সাথে আমার কোনো হাত নেই। ভাই, দরকার হলে আমায় মেরে দিন, তবু আমার পরিবারের কারোর কিছু করিয়েন না। তখনই মাসুদের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে দেখতে পায় তার মা ফোন দিয়েছে। মাসুদ ফোন রিসিভ করে। বাবা, বাসায় আয়, সত্যে রমজান ফিরেছে। মাসুদ শুভর উদ্দেশ্যে বলে, এদের ছেড়ে দে এবং ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবি যেন ভুলেও কাউকে কিছু না বলে। মাসুদ দৌড়ে গোডাউন থেকে বেরিয়ে যায়। বাড়ির সামনে কোনো মতে গাড়ি থামিয়ে সোজা সত্যকে রাখা রুমে ছুটে আসে। দেখতে পায় সত্য খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে এবং সত্যের মা সত্যকে ফলমূল কেটে দিচ্ছে। মাসুদ দৌড়ে এসে সত্যকে জিজ্ঞেস করে, দোস্ত, তুই শুধু একবার বল, কে তোর এই অবস্থা করেছে? সে পৃথিবীর যে কোণেই থাকুক না কেন, ওর লাশ আমি তোর সামনে এনে রেখে দেব। সত্য কিছুক্ষণ চুপ করে থাকে, সবার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলে, গতকাল ভুলবশত রুমের দরজা বন্ধ না করে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙ্গে আমার বোন জয়ার চিৎকারে। আমি দেখতে পাই সে রুমের দরজা বন্ধ করে দিয়ে নিজের জামাকাপড় নিজেই ছিঁড়তে থাকে। বাড়ির সবাই আসে। জয়া সবাইকে বুঝায় আমি নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছি। আমার বাবা আর চাচা আমায় মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। জানি না তোরা আমার কথা বিশ্বাস করবি কিনা, কিন্তু আমি ওরকম কিছু করিনি রে, বলেই সত্য না চাইতেও কেঁদে ফেলে। মাসুদ তার বাবা মা অবাক হয়ে সত্যের কথাগুলো শুনছিল। মাসুদ সত্যের পাশে এসে বসে কাঁধে হাত রেখে বলে, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি দোস্ত। তুই অন্য গ্রামে থাকলেও বলতে পারিস অধিকাংশ সময় আমার সাথে আমার এই গ্রামেই কাটিয়েছিস। সেই স্কুল লাইফ থেকে তোকে দেখে আসছি। কত ছেলেরা তাদের গার্লফ্রেন্ডের রুম ডেট করার জন্য রুমে নিয়ে গেল, অথচ গ্রামের টপ মেয়েরা তোকে প্রস্তাব দিলেও তুই না বলে দিস। আমি জানি তোর ব্যবহার, তোর স্বভাব। তুই যদি বলিস তাহলে আমি পুরোপুরি ভাবে তোর বাবা চাচাকে ডুবিয়ে দিতে পারি। মাসুদের কথায় সত্য কিছু না বলে হালকা সময় মাথা নিচু করে থাকে, তারপর বলে, মজা করা বাদ দে, আমায় বাইরের কোনো দেশে পাঠা। যে কোনো দেশ, এবং সেটা আগামী 1 সপ্তাহের মধ্যেই। বাইরের দেশ? কিন্তু দোস্ত, আমাদের নবগঠিত ব্যবসা, সেটাও দেশের বাইরেই শিফট কর। আমি দেশের বাইরে ব্যবসা সামলাবো আর তুই দেশে। আমি এই গ্রামে কেন, এই দেশও থাকতে চাই না। মাসুদের বাবা বলে ওঠে, আচ্ছা বাবা, সব হবে, এখন একটু রেস্ট করো। আর মাসুদের মা, সত্যকে খাবার দেও না, ছেলেটা এই কয়েক ঘন্টায় কতটা শুকিয়ে গেছে। আঙ্কেল, আমি সিরিয়াস। মাসুদের বাবা কিছুক্ষণ সত্যের দিকে তাকিয়ে থাকে, তারপর এয়ারপোর্টের ভিতরে সত্য, মাসুদ আর মাসুদের বাবা মা দাঁড়িয়ে আছে। মাসুদ এবং মাসুদের বাবা মায়েরা এসেছে মূলত সত্যকে এগিয়ে দিতে। সত্য মাসুদের বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে নেয়, তার মাসুদের সাথে কথা বলতে থাকে। মাসুদ বলে, দোস্ত, নিজের খেয়াল রাখিস, আর এদিকের চিন্তা একদমই করবি না, আমি সব সামলে নিব। সেটা আমি জানি, তুই সব সামলে নিতে পারবি। তুই নিজের খেয়াল রাখিস আর আমার চিন্তা একদমই করবি না। দোস্ত, তাড়াতাড়ি ফিরিস। সত্য খানিকক্ষণ মাসুদের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, দোস্ত, মনে রাখিস আমি দেশে ফিরব সেই দিনই যেই দিন আমার মনে হবে আমি একাই এই দেশকে ডিস্টার্ব করে রাখতে পারবো। সত্যের কথায় মাসুদ অবাক হয়ে সত্যের দিকে তাকিয়ে থাকে। সত্য আবার বলে, আমাদের এই ব্যবসার কথা কেউ জানে না, শুধু তোর বাবা ছাড়া, আর যেন কেউ জানতেও না পারে। হঠাৎ মাইকে বেজে ওঠে, সম্মানিত সিটিজেন, আপনাদের যাত্রা শুভ হোক। দয়া করে প্লেনে উঠে পড়ুন এবং নিজের সুরক্ষা নিশ্চিত করুন। ধন্যবাদ। আসলে আমি ঠিক জানি না এয়ারপোর্টে কি বলা হয়, তাই কেউ কিছু মনে করবেন না। মাইকের চলা কথা শুনে সত্য মাসুদকে বলে, দোস্ত, নিজের খেয়াল রাখিস আর মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসিস। সেটা তোকে বলতে হবে না, আমি এমনি যাব। সত্য প্লেনের ভিতর বসে আছে। প্লেন তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দিল। 8 বছর পর। দেখতে দেখতে 8 বছর কেটে যায়। নীলামনগর থানা পুরো নীল লাল বাতিতে আলোকিত। আগামী 1 মাস পর এমপির একমাত্র ছেলে মাসুদের বিয়ে। একমাত্র ছেলের বিয়ে এবং পরপর দুবার এমপি হওয়ায় আরো বেশি করে নিজের ছেলের বিয়ের আয়োজন করছেন মাসুদের বাবা। বিয়ের 1 মাস আগ থেকেই এমপি বাড়িতে আত্মীয়রা আসা শুরু করে। মাসুদ বারবার কাকে যেন ফোন দিচ্ছে, কিন্তু ফোনের অপরজন ফোন রিসিভ করছে না। কিছুক্ষণ পর ফোন রিসিভ হয়। মাসুদ সাথে সাথেই বলে ওঠে, কিরে, তুই কি আসবি? দেখ ভাই, তুই না আসলে কিন্তু আমি বিয়ে করব না। যাব না কেন? আমার একমাত্র বন্ধুর বিয়ে আর আমি থাকবো না? কিন্তু দোস্ত, বিয়ের এখনো 1 মাস বাকি, এত আগে যে কি করব বল? ড্যাশ ড্যাশ।
আমি কিছু শুনতে চাই না। তুই যদি আগামী 3 দিনের মধ্যে না আসিস তাহলে আমি বিয়ে ক্যান্সেল করে দেব। ফোনের ওপাশের ব্যক্তিটা বড় একটা নিঃশ্বাস ছাড়ে। আচ্ছা, আমি চলে আসব, বলেই ওপাশের ব্যক্তিটা ফোন কেটে দেয়। হঠাৎ মাসুদের মা মাসুদ কে বলে ওঠে, বাবা তোর খালাতো বোন আর মামাতো বোন রাজে কিছুক্ষণ আগে আসলো, তারা কোথায়? ড্যাশ ড্যাশ। ওই ফাজিলদের কথা বলছো? তাদের তো একটু আগে দেখলাম একদল মেয়ে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। মেয়েদের একটু খোঁজ নেই বাবা, জানিসই তো ও কতটা ফাজিল ওরা। ছেলেদের মতো মারামারি করে বের হয় ওদের এলাকায়। মা চিন্তা করিও না, আমি দেখছি। সাদা ড্রেস পরা একজন মেয়ে সবুজ ঘাসের উপর বসে আছে, দেখতে সুন্দর দেখে, হাতে একটা বিড়াল। মেয়েটির কাঁধের সাদা রণনা সবুজ ঘাসে ছুঁয়ে দিচ্ছে। কোলে থাকা বিড়ালটা আচমকা মেয়েটির মুখে নিজের মুখ নিয়ে ঘষতে লাগলো, তা দেখে মেয়েটি হেসে উঠে। সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে সেদিকে, মানে বিড়ালটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ পিছন থেকে একদল মেয়ের মধ্যে থেকে মায়াবী একজন মায়াভরা কণ্ঠে বলে ওঠে, সাবাহ চল, অনেকক্ষণ আগেই বের হয়েছি জানিসই তো ফুফা, মাসুদের বাবা মেয়েদের বাইরে থাকা খুব একটা পছন্দ করে না। সাবাহ উঠে দাঁড়ায়, বলা মেয়েটার দিকে তাকিয়ে বলে, আরে নিশি, এত চিন্তা করছিস কেন? আচ্ছা বাদ দে, এটা বল তুবা কই? ড্যাশ ড্যাশ। কি জানি, হয়তো কাশ বাগানের ওই দিকে আছে। সাবাহ রাকাশ বাগানের উদ্দেশ্যে হাঁটা ধরে। তারা দেখতে পায় লাল কালারের একজন মেয়ে কাশ বাগান থেকে ফুল তুলছে, তার চেহারা দেখা যাচ্ছে না। মেয়েটি নিশিদের দিকে তাকায়। কাশ বাগানের আশেপাশে থাকা ছেলেরা সবাই মেয়েটির দিকে মুগ্ধ নয়নে তাকায়, কারণ সাবাহ কোল থেকে সুন্দর দেখতে। বিড়ালটা লাফ দিয়ে নেমে সামনে থাকা মেয়েটা কোলে লাফিয়ে উঠে আদর করতে থাকে। সত্যি দৃশ্যটা অসম্ভব সুন্দর। সাবাহ মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তুবা বাসায় যেতে হবে, তাড়াতাড়ি আয়, নয়তো আবার খালু রাগ করবে। তুবা বিড়ালের মাথায় হাত বুলাতে বুলাতে সাবাহ দের দিকে এগিয়ে আসে, বলে, বুঝি না বুড়ায় এত চাতে কিল্লাই, হালায় শান্তি মতো ঘুরতেও দিবে না দেখছি। তুবা এমন ভাষায় আশেপাশের ছেলেরা তো দূরে থাক, কোলে থাকা বিড়ালটা পর্যন্ত হা করে। তুবা দিকে তাকিয়ে থাকে। নিশি বলে উঠে, চুপ কর গাধি, ভুলে যাবি না তুই ফুফাকে নিয়ে কথা বলছিস? আর তাছাড়া ফুফা কিন্তু আমাদের ভালোর জন্যই এমন করে। হ্যাঁ হ্যাঁ জানা আছে, চল এখন বাড়ির দিকে হাঁটা দেই, নয়তো সন্ধ্যা হয়ে যাবে। এয়ারপোর্ট থেকে কোট পরা একজন ছেলে বের হয়। এয়ারপোর্টের সামনে লাইন লাইন করে দাঁড়ানো 9টা ব্ল্যাক কালারের সেম গাড়ি। সেই গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের কোট টাই পরা ব্যক্তিগণ। এয়ারপোর্ট থেকে বের হওয়া ছেলেটা মাঝখানের গাড়িটার সামনে এসে দাঁড়ায়। গাড়ির সামনে ব্ল্যাক কোট পরা একজন ব্যক্তি ড্রাইভিং সিটের দরজা খুলে দেয়। ছেলেটি ড্রাইভিং সিটে বসে। গাড়িগুলো এক এক করে চলতে থাকে। হঠাৎ প্রত্যেকটি গাড়ি নিজেদের পজিশন পাল্টে নেয়, কেউ বুঝতেই পারবে না কোট পরা ছেলেটি কোন গাড়িতে আছে। গাড়িগুলো এক এক করে অন্য রাস্তায় যেতে থাকে। একটি গাড়ি ঢাকা শহর পেরিয়ে চলতে থাকে কোনো এক গ্রামের উদ্দেশ্যে। গাড়িটির ভিতরে বসে আছে সেই এয়ারপোর্ট থেকে বের হওয়া কোট পরা ছেলেটা গাড়ি চলা অবস্থায় চোখ বন্ধ করে নেয়, বলে ওঠে, আমি জানতে চাই কেন সেদিন জয়া আমার সাথে এমনটা করলো। সেদিন রাস্তায় ফেলে যাওয়ার সময় বাবা আমায় বলেছিল তারা আমার সৎ মা এবং বোন, কিন্তু হঠাৎ এমন করলো কেন আমার সাথে? ড্যাশ ড্যাশ। দামি মডেলের একটি গাড়ি নিলামনগরে ঢুকলো। গাড়ির ভিতরে বসে আছে এয়ারপোর্ট থেকে বের হওয়া সেই কোট পরিধান করা ছেলেটি গাড়ি চালাতে চালাতে আশেপাশ মুগ্ধ নয়নে দেখছে। 1 না 2 না 8 বছর। এই 8 বছর আমি এই মনভুলানো প্রকৃতি অনুভব করতে পারিনি। অবশ্য বলতে আমার হাতে না ছিল সময় আর না ছিল এই রকম প্রকৃতিময় দৃশ্য। মনে মনে বলে ছেলেটি গাড়িটি একটি ব্রিজের উপর দাঁড় করায়। গাড়ি ব্রিজের সাইডে রেখে ব্রিজের উপর বসে চারপাশে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। হঠাৎ ছেলেটির পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে। সত্য, কোথায় তুই? দেখ ভাই, আজকের মধ্যেই কিন্তু তোর আসার কথা। এখন যদি তুই না আসিস তাহলে আমি এখনই ফোন দিয়ে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। আহ, এত পেইন নিস কেন? ড্যাশ ড্যাশ। পেইন নেই কেন মানে? তুই যদি না আসিস তাহলে কিন্তু ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা বাদ দে, এটা বল তোদের এলাকায় ছোটেতে যেই নদীতে মাঝে মাঝে গোসল করতাম সেটা তো ছোট আর কাঠের ছিল। এত বড় ব্রিজ কিভাবে বানাইলি? আর আমার জানা মতে এমপিরা তো বাজেটের টাকা পুরোটাই মেরে দেয়, তোর বাবা টাকা না মেরে এত বড় ব্রিজ দিল কেন? ড্যাশ ড্যাশ। এত বড় ব্রিজ দিল কেন মানে? আর আমার বাবা কি বাকিদের মতো নাকি যে টাকা মারবে? ওয়েট, তুই জানলি কিভাবে ব্রিজের কথা? তুই ব্রিজের উপরে আছিস?
দাঁড়া দাঁড়া, আমি এখনই আসছি। মাসুদের বাড়ির সকল আত্মীয় মাসুদের এত অস্থিরতা দেখে অবাক হয়। তাদের জানা এবং দেখা মতে মাসুদ শান্ত এবং রাগী টাইপের মানুষ। তার সাথে সচরাচর সবাই কথা বুঝে শুনেই বলে, কিন্তু আজ যেন মাসুদ অন্য রকম। মাসুদ চিল্লিয়ে তার মাকে বলে, মা, বাড়িতে যা যা আছে সব দিয়ে আয়োজন করো, দরকার পড়লে আরো অর্ডার করো। সত্য আসতেছে মা, আমার বন্ধু সত্য আসতেছে। বলেই মাসুদ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তুবা, নিশি আর সাবাহ অবাক হয়ে মাসুদের বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সাবাহ তার খালার, মাসুদের মা, উদ্দেশ্যে বলে, আচ্ছা খালা, তোমাদের সবার মুখে সবসময় সত্য নামটাই শুনি, কে এই সত্য? আর মাসুদ ভাইয়া তার জন্য এত পাগল কেন? ড্যাশ ড্যাশ। শুধু তোর মাসুদ ভাইয়া সত্যর জন্য পাগল নয়, সত্য মাসুদের জন্য পাগল। ওদের বন্ধু খুবই শক্ত। আর সত্য এমন একটা ছেলে, ওর কথা না বললেই নয়। আচ্ছা পরে বলবো বাকি সব। সত্য আসছে, ওর জন্য ভালো কিছু রান্না করি, না জানি ছেলেটা কতটা শুকিয়ে গেছে। সাবাহ নিশিদের দিকে তাকায়। নিশি, রা সবাই তাদের দিকে আছে। সাবাহ বলে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? তুবা উত্তর দেয়, দোস্ত ছেলেটা মনে হয় ইন্টারেস্টিং পারসন। সেটা তো ছেলেটা আসলেই দেখা যাবে। সত্য তাকিয়ে আছে আকাশের দিকে। আজ হঠাৎ তার মায়ের কথা খুব মনে পড়ছে। জানি তিনি আমার নিজের মা নয়, কিন্তু আমি তো ছোট থেকে তাকেই মা ভেবে এসেছিলাম। সন্ধ্যা, আজান অনেকক্ষণ আগেই দিয়েছিল। স্বাভাবিকভাবে সূর্য অনেকক্ষণ আগে ডুবে গিয়েছে, তবুও সত্যের কাছে এই রাত্রি দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগছে। রাস্তাঘাটে মানুষ নাই বললেই চলে। কিছু কিছু যাওয়ার সময় কৌতূহল নিয়ে সত্যকে দেখছিল, হয়তো নতুন বলে। সত্য মুগ্ধ নয়নে প্রকৃতির উদ্দেশ্যে বলে, তুমি নিরালোক এক পাখির পালক, যাকে ধরতে গেলে পাখনা মেলায়। তাই আমি ভেবে নিলাম তুমি স্পর্শে নয় অনুভবেই সুন্দর। মাসুদ কোনো মতে ব্রিজের সামনে বাইক রেখে দৌড়ে ব্রিজে উঠে। সে দেখতে পায় ব্রিজের মাঝখানে একটা ব্ল্যাক কালারের গাড়ি রাখা। সেই গাড়ির সামনে ব্রিজের সাথে হেলান দিয়ে আকাশের দিকে কেউ তাকিয়ে আছে। মাসুদ দৌড়ে যায় সেদিকে। সত্য আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কেউ এসে তাকে জড়িয়ে ধরে। সত্য সেই জড়িয়ে ধরা ব্যক্তিটির দিকে তাকিয়ে বলে, কেমন আছিস দোস্ত? ড্যাশ ড্যাশ ড্যাশ। দোস্ত, আমি বিশ্বাসই করিনি তুই আসবি, কিন্তু এটা বিশ্বাস করি তুই না আসলে বিয়ে ক্যান্সেল করে দিতাম। তুই দেখছি আগের মতোই আছিস। এখন এটা বল, আমায় জানালি না কেন তুই আসছিস? ড্যাশ ড্যাশ। তোকে চমকে দিব তাই। আচ্ছা বাদ দে সব, তো দেখতেছি পাল্টে গেছে রে, কিন্তু গ্রামের উষ্ণতা এখনো রয়ে গেছে। গ্রামটা উন্নত হলেও গ্রামের ছোঁয়া এখনো আছে। আর তাছাড়া গ্রাম গ্রাম ভাবটা অন্যরকম, তাই এটা কেউ চেঞ্জ করতে চায়নি। দোস্ত, বাড়ির খবর কি রে? সত্যের মুখে বাড়ির কথা শুনে মাসুদ হালকা সময় সত্যের দিকে তাকিয়ে থাকে। মাসুদের বাবা এবং বাড়ির প্রায় সব লোকজনই এখন বাড়ির সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। মূলত তারা অপেক্ষা করছে সত্যদের জন্য। সবারই একটাই প্রশ্ন, কে এই সত্য? কেন এমপি পরিবার সত্যের জন্য এত পাগল? স্পিডে একটা বাইক এসে এমপি বাড়ির সামনে এসে থামে। সবাই দেখতে পায় বাইক থেকে মাসুদ নামলো। এমপি মাসুদের দিকও এগিয়ে যায় বলে, কিরে সত্য কই? মাসুদ তার বাবার কথা শুনে বাইর দরজার দিকে তাকায়। তখনই খুব স্পিডে একটা ব্ল্যাক গাড়ি এসে তাদের সামনে থামে। সবাই অধীর আগ্রহে গাড়িটির দিকে তাকিয়ে থাকে। নিশি রা দেখতে পায় ড্রাইভিং গেটটা খুলে যায়। তারপর গ্রে কালারের প্যান্ট এবং ব্ল্যাক কালারের শু পরা একটা পা বেরিয়ে আসে। তারপর হঠাৎ সেখান থেকে একটা ছেলে বেরিয়ে আসে। তুবা রা হা করে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ব্ল্যাক শু, গ্রে প্যান্ট আর গ্রে কোটে ছেলেটাকে কোনো সিনেমার হিরোর থেকে কম লাগছে না। মাসুদ সাবাহ দের রিয়াকশন দেখে মনে মনে বলে ওঠে, তোরা ভুল, ও কোনো হিরো নয়, ও একটা ভিলেন, তাও আবার রিয়েল লাইফের। সত্য মাসুদের বাবার দিকে এগিয়ে আসে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আর তুমি আসবে সেটা বলবে না, তোমায় এগিয়ে নিয়ে আসতাম। দরকার ছিল না আঙ্কেল, বাংলাদেশকে আমি নই, বাংলাদেশ আমায় চিনে না। আর তাছাড়া আমি কি আত্মীয় নাকি যে আমায় এগিয়ে আনতে হবে? আমার বাড়ি কি আমি একা আসতে পারি না? ড্যাশ ড্যাশ। তোমার সাথে আমি কথা দিয়ে পারবো না। আচ্ছা এসো সবার সাথে পরিচিত করে দেই, মাসুদ তার বাবার উদ্দেশ্যে বলে। বাবা কত দূর থেকে আসছে ও তোমার ধারণা আছে? পরে সবার সাথে পরিচিত হওয়া যাবে, এখন ওকে রেস্ট করার জন্য রুমে নিয়ে যাই। সত্য আয়, পরে সবার সাথে পরিচিত করে দেব। সত্য বলে মাসুদের সাথে বাড়ির ভিতরে ঢুকে সামনে মাসুদের মাকে দাঁড়িয়ে থাকতে দেখে সত্য সালাম দেয়। তারপর বলে, আন্টি রুমে আসেন আঙ্কেল সহ, সেখানেই কথা বলি। বাবা অনেক দূর থেকে এসেছো, রেস্ট করো, কথা তো পরেও বলা যাবে। মাসুদের পিছন পিছন সত্য সিঁড়ি বেয়ে উপরে দোতলায় উঠে। মাসুদ সত্যকে একটা রুমে নিয়ে যায়।
দোস্ত এটা তোর রুম। সৈকত শিকদার এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছেন, তার পিছনে দাঁড়িয়ে কিছু বডিগার্ড। তিনি মূলত এসেছেন নিজের একমাত্র মেয়েকে রিসিভ করতে। তার মেয়ে 4 বছর পড়াশোনার সুবাদে দেশের বাইরে থাকে। আজ 4 বছর পর তার মেয়ে ছায়া শিকদার দেশে আসছে। সৈকত শিকদার দেখতে পান এয়ারপোর্ট থেকে তার মেয়ে বেরিয়ে আসছে। বিদ্রোহ আমি কখনো পরি দেখিনি, তাই বর্ণনা দিতে পারলাম না, কিন্তু এতটুকু বলতে পারি ছায়া মেয়েটি অনেক শান্তশিষ্ট। অবশ্য সেটা গল্পে। ছায়া এয়ারপোর্ট থেকে বের হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। সৈকত শিকদার অতি স্নেহে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। ঠিক তখন রকেটের গতিতে কিছু একটা এসে সৈকত শিকদারের ডান হাতে লাগে। সৈকত শিকদার ব্যথায় চেঁচিয়ে ওঠেন। তিনি দেখতে পায় তার ডান হাত দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। তার আর বোঝার বাকি রইল না তাদের উপর আক্রমণ হয়েছে। তা বুঝতে পেয়ে তিনি ছায়াকে এক প্রকার নিজের শরীর দিয়ে ঢেকে গাড়িতে বসান, কিন্তু তবু যেন শেষ রক্ষা হলো না। কারণ এয়ারপোর্টের সামনে সৈকত শিকদার এবং তার মেয়ে ছায়া শিকদার গাড়ির ভিতরে জড়সড় হয়ে বসে আছে। বাইর থেকে অনবরত গুলির শব্দ আসছে। সৈকত শিকদার বুঝতে পারেন পরিস্থিতি তাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। তিনি তার মেয়েকে যথাযথ সম্ভব নিজের শরীর দিয়ে ঢেকে রাখতে চেষ্টা করছে। মনে মনে ভাবে, যা কিছু যাক, সেটা আমার শরীর দিয়ে যাক, আমার মেয়ের কিছু হতে দেব না আমি। হঠাৎ সৈকত শিকদারের বিপরীত দল আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। অদ্ভুত এক কাণ্ড। সৈকত শিকদার গাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন। তিনি দেখতে পান তার অধিকাংশ গার্ড আহত হয়ে মাটিতে পড়ে আছে। সৈকত শিকদার তার পিছনে তাকায়। তিনি দেখতে পান কিছু দূরে একটা ব্ল্যাক কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। বিষয়টা স্পষ্ট, কেন তাদের উপর আক্রমণ করা লোকগুলো পালিয়ে গেছে? কারণ তারা ডার্ক মার্ক গ্যাংয়ের গাড়ি দেখতে পেয়েছে। এই যে মিস্টার, শুনলাম আপনি নাকি জাপানে থাকেন? ড্যাশ ড্যাশ। না। আহা, মিথ্যে বলেন কেন? আমি জানি আপনি জাপানে থাকেন। যখন জানেনই তখন অযথা জিজ্ঞেস করছেন কেন? রাতে সত্য আর রুম থেকে বাইরে বের হয়নি। মাসুদ এবং মাসুদের বাবা মারা এসে রাতে সত্যের সাথে অনেক কথাই বলে। রাতের খাবার সত্যের রুমে নিয়ে আসে। মাসুদের মা সত্য রুমেই খাবার খায়। ভোর বেলায় সত্য প্রকৃতি উপভোগ করছে, ছাদে আসে। শীতকাল স্বাভাবিকভাবে, তখন কুয়াশা চারিপাশকে ঘিরে রেখেছে। সূর্য উঠা উঠা ভাব, কিন্তু ঘন কুয়াশার আর্দ্রচাপে সে নিজেকে প্রকাশ করতে পারছে না। সত্য আকাশের দিকে একমনে তাকিয়ে আছে। পাখিরা নিজেদের আহারের জন্য বেরিয়ে পড়েছে। পাখিদের কিচিরমিচির শব্দ যেন সত্যের কাছে তখন মধুর মতো লাগছিল। তখনই পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে ওঠে, এই যে মিস্টার, শুনলাম আপনি নাকি জাপানে থাকেন। তারপরের কথাগুলো তো শুনলেনি। সত্যের এমন কথায় সামনে থাকা মেয়েটি অনেকটা অবাক হয়। সে বুঝতে পারছে না সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি সত্য এমন করে কথা বলছে কেন। তবু মেয়েটি সত্যের উদ্দেশ্যে বলে, বুঝলাম আমি অযথা কথা বলে ফেলেছি, তার জন্য সরি। যাই হোক, আমি সাবাহ, আফ্রিকা মাসুদ ভাইয়ার খালাতো বোন। আমি সত্য। হয়তো বাকিটা বলার দরকার হবে না। দরকার হবে না, এই বাড়ির সবার কাছ থেকেই আপনি কথা শুনে আসছি আমি। সত্য সাবাহ কথা শুনে কিছু বলে না। সাবাহ একটু সামনে এগিয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে বলে, এই প্রকৃতি, এই প্রকৃতি কতই না সুন্দর। শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে, তাই না? সত্য সাবাহ জবাবে বলে, কথা বলছেন না কেন? কম কথা বলাই ভালো। বেশি কথা বললে প্রেমে পড়ে যাবেন। প্রেমে পড়া পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু তারপর তো আপনি বিরক্ত হয়ে যাবেন। সত্যের কথায় সাবাহ সত্যের দিকে তাকায়। মনে মনে ভাবে, বড় বড় চুল আর ঘনকালো দাড়িতে ছেলেটাকে দারুণ মানিয়েছে। হঠাৎ সত্য আর পিছনে মাসুদের আওয়াজ শুনতে পায়। তারা পিছনে তাকায়। মাসুদ বলে, সত্য তুই এখানে? সেই কখন থেকে তোকে খুঁজে বের হচ্ছি। সকালে হাঁটার জন্য তোকে ডাকতে তোর রুমে গিয়েছিলাম, সেই কখন থেকে তোর ফোন বেজে চলছে। এই নে তোর ফোন। সত্য মাসুদের কাছ থেকে ফোন নেয়। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে একটা নাম্বার থেকে 13 বার ফোন এসেছে। সত্য খানিকটা অবাক হয়ে তাকিয়ে আছে ফোনের দিকে। মনে মনে বলে ওঠে, 13 বার? কিন্তু কেন এত ফোন দিতে হলো তাকে? সত্য ফোনটা হাতে নিয়ে মাসুদকে বলে, দোস্ত আমি রুমে গেলাম। সত্য নিজের রুমে আসে। 13 বার ফোন দেওয়া নাম্বারটায় ফোন দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ হয়। ওপাশ থেকে একজন যুবক সালাম দেয়। সত্য সালামের জবাব দিয়ে নিজেও সালাম দেয়। দুজনই চুপ, কেউ কোনো কথা বলছে না। সত্য নীরবতা কাটিয়ে বলে উঠে, দোস্ত, হঠাৎ এত সকালে কোনো কি হয়েছে? ওপাশ থেকে কোনো শব্দ আসে না। সত্য আবার বলে উঠে, আমি কি জাপানে ব্যাক করব? ড্যাশ ড্যাশ ড্যাশ।
না, সমস্যা এখানে না, সমস্যা বাংলাদেশে। আমাদের বিপক্ষ কোম্পানির সিইও বাংলাদেশে গেছে, জানতে পারিনি ওই কোম্পানির সিইও কে, কিন্তু সেটা একজন মেয়ে। এটা তো সিইওর মেয়েটা জানে তুই বাংলাদেশে আছিস, তাই সেও গেছে। ফোনের ওপাশের যুবকটা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার বলে, যদি ঝামেলা বাঁধে তাহলে দেখার জন্য হরিণ রাও আসবে। হরিণ আসলে তাকে শিকার করতে বাঘও আসবে, চিন্তা করিস না, সেখানে বিনোদন দিতে আমিও আসব। বলেই ওপাশের যুবকটি ফোন কেটে দেয়। সত্য ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে, মনে মনে বলে ওঠে, একটা মেয়ে, হাহাহা, আসুক, আমিও খেলবো। মাসুদ সত্যের রুমে আসে। সত্য আর মাসুদ আড্ডা দিতে দিতে সকাল 10টা বেজে যায়। মাসুদ বলে, সত্য ফ্রেশ হয়ে আয়, নাস্তা করতে হবে, তারপর তোকে নিয়ে কেনাকাটা করতে যাব। আমার কেনাকাটা করতে হবে না, আমি জাপান থেকে আসার সময় সব নিয়ে আসছি, আর তোর আর আঙ্কেল আন্টির জন্যও নিয়ে আসছি। আরে তোর ভাবি আর আমার শালি রা আসবে, সবাই কেনাকাটা করব। ওরা মার্কেটে 10টার দিকে বের হবে, বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হ। বলেই মাসুদ রুম থেকে বেরিয়ে যায়। সত্য ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, সাবাহ রা সবাই রেডি হয়ে বসে আছে, তারা নাস্তা করেই বেরিয়ে পড়বে মার্কেটের উদ্দেশ্যে। নিশি মাসুদের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তোমার বন্ধু কই? নাস্তা করে তো বেরতে হবে নাকি? মাসুদ কিছু বলতে যাবে, তখনই সিঁড়ির দিকে তাকিয়ে বলে, ওই তো সত্য আসতেছে। সত্য ব্ল্যাক কালারের প্যান্ট, হোয়াইট ওয়াটার টাইপ টি শার্ট, তার উপরে ওপেনিং হুডি পরেছে। তুবাহ রাহা করে সত্যের দিকে তাকিয়ে আছে। সত্য এসে একটা চেয়ার টেনে বসে সবার দিকে তাকিয়ে সালাম দেয়। মাসুদের মা সত্যকে নাস্তা দেয়, তখনই দরজার দিক থেকে কারো কাশির শব্দ আসে। সবাই সেদিকে তাকায়, দেখতে পায় একজন মধ্যবয়সী এবং সত্যদের সমবয়সী একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মাসুদের পরিবার সবাই অবাক হয়ে দরজায় দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে। তখনই মাসুদের মা দৌড়ে সেই লোকটির দিকে যায়। সত্য অবাক হয়ে মাসুদের মায়ের দিকে তাকিয়ে আছে। মাসুদের মা সেই কখন থেকে কান্না করে যাচ্ছে দরজায় দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক লোকটির সামনে। মধ্যবয়স্ক লোকটি মাসুদের মায়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মাসুদের মা কান্না করতে করতে বলে ওঠে, ভাইয়া। মাসুদের মায়ের মুখে ভাইয়ার ডাক শুনে সত্য অবাক হয়ে যায়। সত্য মাসুদের দিকে তাকায়, মাসুদও অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। ভাইয়া তুমি আসছো? ভাইয়া, আমি মনে করেছিলাম তোমায় হয়তো আর কখনো দেখতে পাবো না। মধ্যবয়স্ক লোকটি মাসুদের মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, এই 2 হাত দিয়ে তোকে বড় করেছি, কিভাবে এত সহজে ভুলে যাই বল? তোর কথা খুব মনে পড়তো রে, তাই আর থাকতে না পেরে অবশেষে চলে আসলাম। বাবা মা মারা যাওয়ার পর আর কখনো তোমার সাথে দেখা হয়নি। অনেক চেষ্টা করেছি তোমায় খোঁজার, কিন্তু তোমার খোঁজ কোথাও পাইনি। তুই পালিয়ে বিয়ে করিস, তাই রাগ করে তোর সাথে কোনো যোগাযোগ করিনি, তারপর আমি দেশের বাইরে চলে যাই। সত্য মাসুদের পাশে এসে দাঁড়ায়, অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর মামা? ড্যাশ ড্যাশ। আমিও আজকেই জানলাম আমার মামা আছে এবং সে আমার সামনে। মাসুদের মামা মাসুদের দিকে তাকায়, তারপর মাসুদের দিকে এগিয়ে আসে বলে, আমি তোমার মামা। হয়তো আমার কথা কখনো শুনোনি, তাই অন্য রকম লাগতে পারে। মাসুদ কোনো কথা না বলে তার মামার দিকে তাকিয়ে থাকে। মাসুদের মামা মাসুদের পাশে থাকা সত্যের দিকে তাকিয়ে বলে, আমি সৈকত শিকদার। বাকিটা মনে হয় বলতে হবে না, তাই না? ড্যাশ ড্যাশ। অফকোর্স। হঠাৎ মাসুদের মা দরজার পিছনে থাকা মেয়েটিকে কিছু বলতে যাবে, তখনই মেয়েটি বলে ওঠে, ফুফু, আমি ছায়া, তোমার ভাইয়ের একমাত্র মেয়ে। সত্য ঘড়ির দিকে তাকিয়ে বলে, মাসুদ, আমাদের যেতে হবে ভাবি। রা মনে হয় এতক্ষণে মার্কেটে চলে আসছে। মাসুদ কিছু না বলে তার বাবার দিকে তাকায়। মাসুদের বাবা বলে ওঠে, তোমরা যাও, আর সাথে ছায়াকেও নিয়ে যাও। মাসুদের মা ছায়ার উদ্দেশ্যে বলে, যাও মা, ছেলেমেয়েরা সবাই বাইরে যাবে, তুমি এখানে বিরক্ত হয়ে যাবে। সৈকত শিকদার মাসুদের বাবার দিকে তাকায়। মাসুদের বাবা লজ্জায় মাথা নিচু করে নেয়। সৈকত সাহেব কিছু না বলে মুচকি হেসে মাসুদের বাবার কাঁধে হাত রাখে। সবাই বাইরে বেরিয়ে আসে। সত্য সবার উদ্দেশ্যে বলে, সামনের গাড়িতে শুধু আমি আর মাসুদ যাবে, সবাই বাকি গাড়িতে উঠে পড়ো। মাসুদ ছায়ার উদ্দেশ্যে বলে ওঠে, আপু তুমি পিছনের গাড়িতে উঠো। ছায়া কিছু না বলে মাথা নাড়িয়ে ঠিক আছে বলে। 3টে গাড়ি একসাথে চলতে থাকে। সত্য মাসুদকে বলে, বুঝলাম না, যদি সৈকত শিকদার তোর মামা হয় তাহলে নিশির বাবাকে? মাসুদ পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরায় আর একটা সিগারেট সত্যের দিকে এগিয়ে দেয়। সত্য মাথা নাড়িয়ে না করে। মাসুদ বলে, নিশির বাবা আমার মাকে বোন বানিয়েছিল আমি যখন ক্লাস 3তে, তখন বলতে পারি শুনি আমার মামা আর সৈকত সাহেব। আমি জানতাম না আমার ব্লাড রিলেটিভ কোনো মামা ছিল, আজকেই জানলাম। সত্যদের পিছনের দুটো গাড়ি সত্যদের ওভারটেক করে চলে যায়। সত্য গাড়ির গতি কমিয়ে দেয়।
এখানকার কাজ কেমন চলতেছে? সত্যের কথায় মাসুদ মুচকি হেসে বলে, তোর কি মনে হয় যুদ্ধ ছাড়া কখনো রাজ করা সম্ভব? সম্ভব না। আগেও কুকুর রা আসতো ঘেউ ঘেউ করতে, এখনো আসে অবশ্য এখন কারো সাহস নেই, কিন্তু কুকুরের লেজ কখনো সোজা হয়? ড্যাশ ড্যাশ ড্যাশ। বুঝলাম। আচ্ছা যাই হোক, তোর যার সাথে বিয়ে হবে তার নামই তো শোনা হলো না। ড্যাশ ড্যাশ। তোর ভাবির নাম সাদিয়া। মার্কেটের সামনে কিছু ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। সামনের থাকা মেয়েটা বারবার হাতে থাকা ঘড়িতে সময় দেখছে, পিছনে থাকা একটা মেয়ে বলে ওঠে, সাদিয়া আপু, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এখনো তো দুলাভাই আসলো না। আর একটু অপেক্ষা কর বোন, উনি মনে হয় এই তো এসে গেছে, জানিসই তো উনি কতটা ব্যস্ত থাকে। পিছনে থাকা একজন ছেলে মজার ছলে বলে ওঠে, সাদিয়া উনিটা কে রে? সাদিয়া কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে থাকে। হঠাৎ শো করে তাদের সামনে দুটো গাড়ি এসে থামে। সবাই গাড়ি দুটোর দিকে তাকায়। সামনের গাড়ি থেকে সাবাহ, তুবা এবং তাদের কিছু ফ্রেন্ড বেরিয়ে আসে। দ্বিতীয় গাড়ি থেকে ছায়া, নিশি এবং ছোট জন ছেলেমেয়ে নেমে আসে। সাদিয়ারা সবাই সেদিকে এগিয়ে যায়। সাদিয়া সাবাহ উদ্দেশ্যে বলে, সাবাহ তোমার ভাইয়া কোথায় থাকে তো দেখছি না? ভাবি ভাইয়া আর ভাইয়ার ফ্রেন্ড সত্য ভাইয়া তো পিছনে। সত্য ভাইয়াকে আশপাশ দেখিয়ে আসতেছে হয়তো। সাদিয়া মনে মনে ভাবে, সত্য যার কথা উনি সব সময় বলেন। হঠাৎ তাদের সামনে সাদা কালারের গাড়ি এসে থামে। নিশিদের সাথে নামা ছোট ছেলেটি বলে, ওই তো ভাইয়ারা এসে গেছে। সাদিয়ার সাথে আসে ছেলেমেয়েরা সবাই গাড়িটির দিকে তাকিয়ে থাকে। গাড়ি থেকে সত্য আর মাসুদ নেমে আসে। মেয়েরা সবাই হা করে সত্যের দিকে তাকিয়ে আছে, তা দেখে সত্য মুচকি হাসে। সত্য লক্ষ্য করে সাদিয়ার পিছনে থাকা টি ছেলে বারবার ছায়ার দিকে তাকাচ্ছে। মাসুদ সাদিয়ার দিকে এগিয়ে যায়, সত্যের উদ্দেশ্যে বলে ওঠে, সত্যই যে তোর ভাবি। সত্য সাদিয়ার সাথে পরিচিত হয়ে বাকি সবার সাথে পরিচিত হয়ে বলে, চলো তাহলে মার্কেটের ভিতরে। সত্যের কথায় সাদিয়া বলে ওঠে, একটু অপেক্ষা করো প্লিজ। মাসুদ বলে, কেন? ড্যাশ ড্যাশ। তোমায় বলেছিলাম না, ফেসবুকে একজনকে ভাই বানিয়েছিলাম, সে জাপানে থাকে, সে আসবে। কিন্তু কিভাবে? সে আসবে না। হঠাৎ তাদের সামনে খুব স্পিডে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামে। সত্য গাড়িটা দেখে অবাক হয়ে যায়, মনে মনে বলে ওঠে, ও এখানে। কিন্তু কিভাবে সম্ভব এটা? ড্যাশ ড্যাশ ডট। সত্য অবাক হয়ে গাড়ি থেকে নামা ছেলেটির দিকে তাকিয়ে আছে। সাদিয়া দৌড়ে ছেলেটির কাছে যায় বলে, সাদিক তুই আসবি, আমি ভাবতেও পারিনি। সাদিক সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে, বলে, তাহলে অপেক্ষা করছিলে কার জন্য? জানি না ভাই, মন বলছিল হয়তো তুই আসবি, আর দেখ তুই সত্যিই আসলি। সাদিক কিছু না বলে মুচকি হাসে। পিছনে সবার দিকে তাকায়, তাতে সাদিয়া বলে, ও হাই, সবার সাথে তোর পরিচয় করিয়ে দেই, আর তোর দুলাভাইয়ের সাথেও পরিচিত করিয়ে দেই। সাদিয়া সাদিককে সবার সাথে পরিচিত করে সত্যের সামনে দাঁড়িয়ে বলে, ইনি হচ্ছেন সত্য ভাইয়া, তোর দুলাভাইয়ের বেস্ট ফ্রেন্ড। সাদিক মুচকি হেসে সত্যের উদ্দেশ্যে বলে, হাই ব্রো, আমি সাদিক। সাদিয়া আপুর কাছ থেকে তোমার অনেক কথা শুনেছি আমি। অবাক লাগে ভাই, সাদিয়া আপু তোমায় না দেখেই তোমার কথা যেন শেষ করতে চায় না। সাদিয়া সাদিকের মাথায় হালকা করে বাড়ি দিয়ে বলে, তোর দুলাভাইই তো সত্য ভাইয়ার কথা শেষ করতে চায় না, উনার কাছ থেকেই শুনে তোকে বলি আমি। হঠাৎ সত্যের ফোনে একটা কল আসে। সত্য ফোনের দিকে তাকায়, স্ক্রিনে ভেসে আছে দীপ। সত্য সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা সবাই ভিতরে গিয়ে কেনাকাটা করো, আমি কথা বলে আসতেছি। সবাই শপিং মলের ভিতরে ঢুকে সাদিক সত্যের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। সত্য ফোনে কথা বলতে বলতে একটু নির্জন জায়গায় দাঁড়ায়। হঠাৎ মাথায় কিছুর আঘাতে সত্য জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। রাস্তায় একটা গাড়ি এসে দাঁড়ায়, দুইজন ছেলে সত্যকে ধরে গাড়িতে তুলে। পানির ছিটায় সত্যের ঘুম ভাঙ্গে। সত্য নিজেকে আবিষ্কার করে চেয়ারে বাঁধা অবস্থায়। সত্য খানিকক্ষণ নিজের মাথা ঝাঁকিয়ে নেয়, ব্যথায় যেন তার মাথা ফেটে যাওয়ার অতিক্রম। সত্য চারিদিকে ভালোভাবে তাকায়, সে বুঝতে পারে তাকে পুরনো কোনো গোডাউনে রাখা হয়েছে। হঠাৎ গোডাউনের গেট খোলার শব্দে সত্য সেদিকে তাকায়। গেট দিয়ে পরপর 8জন ছেলে ঢুকে সবাই সত্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্য সেদিকে খেয়াল না দিয়ে গেটের দিকেই সে তাকিয়ে থাকে। সে অপেক্ষা করছে এখানকার সবার আসল লিডারের। হঠাৎ গেট দিয়ে প্রবেশ করে মধ্যবয়স্ক একজন লোক। লোকটি সত্যের দিকে এগিয়ে আসে। সত্য ভালোভাবে লোকটাকে দেখছে, সে বুঝতে চেষ্টা করছে সে লোকটাকে চিনে কিনা, কিন্তু সে শত চেষ্টা করেও মনে করতে পারল না। মধ্যবয়স্ক লোকটি সত্যের সামনে এসে একটা চেয়ার টেনে মুখ বরাবর বসে জ্যাকেটের পকেট থেকে দামি মডেলের একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে সত্যকে বলে, আমি ফরহাদ মোজবার। ছোট থাকতে নিজের বাপরে মেরে দিয়েছিলাম, কেন জানো?
হা হা হা, আমার বাপ আমারে মাতারা চিহ্ন তারা চিহ্ন, খাওয়ার টাকা দেয় নাই তাই। যাই হোক, তোমাকে মারার অর্ডার এসেছে আমার কাছে, তাই এখন তোমায় মরতে হবে, সত্য ফরহাদ মোজবারের উদ্দেশ্যে বলে। আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমাকে কেন কেউ মারতে চাইবে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আপনার কোথাও ভুল হচ্ছে। সত্যের কথায় ফরহাদ মোজবার হাহাহা করে হেসে উঠে বলে, আমার কোথাও ভুল হচ্ছে না, যাই হোক, কোনো শেষ ইচ্ছে? সত্য ফরহাদ মোজবারের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে বলে, আমায় মারার কন্ট্যাক্ট কে দিয়েছে? সরি ছোট ভাই, এটা বলতে পারবো না, যাই হোক, বেশি কষ্ট দিয়ে তোমায় মারবো না, চিন্তা করিও না, বলেই জ্যাকেটের ভিতর থেকে পিস্তল বের করে বামে থাকা একটা পিলারে গুলি করে। বেশি নড়াচড়া করিও না, জাস্ট কিছু সেকেন্ড লাগবে। সত্য মুচকি হাসে, বুঝতে পারে ফরহাদ মোজবার একজন সাইকো। ফরহাদ মোজবার পিস্তল রিলোড করে সত্যের দিকে ধরে, তা দেখে সত্য মুচকি হেসে বলে, সরি বড় ভাই। সত্যের কথায় ফরহাদ মোজবার কৌতূহল হয়ে তার দিকে তাকায়। সত্য বলে, হ্যাপি জার্নি। ঠিক তখনই একটা বুলেট এসে ফরহাদ মোজবারের হাত ভেদ করে বেরিয়ে যায়। ফরহাদ মোজবার ব্যথায় চেঁচিয়ে উঠে। ফরহাদ মোজবারের সাথে থাকা ছেলেরা সবাই পিস্তল বের করে আশেপাশে সতর্কের সাথে থাকায় ঠিক তখনই প্রত্যেকের মাথা ভেদ করে বেরিয়ে যায় বুলেট। সবাই লুটে পড়ে মাটিতে। ফরহাদ মোজবার ভয় মাটিতে বসে পড়ে। গোডাউনের দরজা দিয়ে প্রবেশ করে ব্ল্যাক কালারের পোশাক পরা 20 জন লোক, সবার হাতে রিভলভার। একজন এসে সত্যের হাতের বাঁধন খুলে দেয়। সত্য উঠে দাঁড়ায় সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলে, একে নিয়ে যাও, কোনো কথা না বলে বেদাম পেটাও, পারলে হাত পা ভেঙে ফেলো, তারপর যদি কিছু না বলে তাহলে মেরে দিও, আর যদি বলে তাহলে পঙ্গু করে রাস্তায় ফেলে দিও। সত্য গোডাউন থেকে বেরিয়ে আসে, পকেট থেকে ফোন বের করে দেখে মাসুদের নাম্বার থেকে 7 বার মিস কল হয়ে আছে। সত্য কল ব্যাক করে, সাথে সাথেই মাসুদ ফোন রিসিভ করে। কিরে কই তুই, হঠাৎ উধাও হয়ে গেলি? দোস্ত, খারাপ লাগছি তাই একটু ফ্রেশ হতে কিছু দূরে প্রকৃতি উপভোগ করতে আসলাম। যাই হোক, আমি আর যাচ্ছি না তোদের ওখানে, তুই নিজের পছন্দ মতো আমার জন্য কিছু কিনে নিস, বলেই সত্য ফোন কেটে দেয়। অপরদিকে সাদিক মার্কেটের ছাদে দাঁড়িয়ে আছে, নিজের ফোনে মেসেজ আসায় ফোনের দিকে তাকায়। মেসেজ পড়ে সাদিক নিজের ফোন ছুঁড়ে মারে, রাগে যেন তার মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে কেউ বলে ওঠে, ভাইয়া তুমি এখানে, চলো, সবার কেনাকাটা হয়ে গেছে, আমাদের যেতে হবে। সত্য বাসায় চলে আসে, দেখতে পায় মাসুদরা সবাই চলে এসেছে। সত্যকে দেখে তুবা বলে ওঠে, মিস্টার, আপনি দেখি স্পাইডারম্যানের মতো যখন তখন হারিয়ে যান, মাঝে মাঝে বলেও তো যেতে পারেন নাকি? একটু রহস্যময় হতে চাই তো তাই হারিয়ে যাই, এখন বলেন যদি বলে যাই তাহলে রহস্যময় হলাম কিভাবে? তুবা কিছু না বলে মুচকি হাসে। সত্য মাসুদের মাকে দেখতে পেয়ে বলে, আন্টি, খুব খিদা লেগেছে। সত্যের কথায় মাসুদের মা যেন উত্তেজিত হয়ে যায়, অঙ্কিত সুরে বলে, খিদে লেগেছে আগে বলবা না, আসো আসো, বলেই সত্যকে ধরে রান্না ঘরে নিয়ে গিয়ে বসায়। সামনে রেখে দেয় প্লেট ভর্তি বিভিন্ন ধরনের পিঠা, বলে, আগে এটুকু পিঠা শেষ করো, আমি ভাত বেড়ে দিচ্ছি। সত্য পিঠার দিকে তাকিয়ে ভরকে যায়, মনে মনে ভাবে, এটুকু পিঠা আমায় মারবে নাকি এত পিঠা খাওয়ায়। তখনই সত্যের সামনে বিভিন্ন মিষ্টি আর ফলমূল রেখে দেয়। বাবা, এগুলোও শেষ করো, আমি আরো আনতেছি। সত্য কিছু না বলে অবাক আর ভীতু চেহারায় মাসুদের মায়ের দিকে তাকায়। পেরিয়ে যায় 1 ঘন্টা। সত্য অনেক কষ্টে নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। গত 1 ঘন্টা ধরে আমায় খাওয়াইলো, জোর করে খাওয়াইলো, এই ফুটবলের মতো পেট নিয়ে হয়তো আজকে আর বিছানা থেকে উঠতে পারবো না। হঠাৎ মনে তার মায়ের কথা, সৎ মা হলেও ছোট থেকে নিজের ছেলের মতোই বড় করেছে আমায়, হয়তো কোনো ভুল ছিল তাই জয়া আমার সাথে অমনটা করেছিল, কিন্তু মায়ের তো কোনো দোষ নেই, মাকে একবার দেখতে যাব। এয়ারপোর্টের সামনে সৈকত শিকদার এবং তার মেয়ে ছায়া শিকদার গাড়ির ভিতরে জড়সড় হয়ে বসে আছে। বাইর থেকে অনবরত গুলির শব্দ আসছে। সৈকত শিকদার বুঝতে পারেন পরিস্থিতি তাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। তিনি তার মেয়েকে যথাযথ সম্ভব নিজের শরীর দিয়ে ঢেকে রাখতে চেষ্টা করছে, মনে মনে ভাবে, যা কিছু যাক সেটা আমার শরীর দিয়ে যাক, আমার মেয়ের কিছু হতে দেব না আমি। হঠাৎ সৈকত শিকদারের বিপরীত দল আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। অদ্ভুত এক কাণ্ড। সৈকত শিকদার গাড়ি থেকে বাইরে বের হয়ে আসেন। তিনি দেখতে পান তার অধিকাংশ গার্ড আহত হয়ে মাটিতে পড়ে আছে। সৈকত শিকদার তার পিছনে তাকায়। তিনি দেখতে পান কিছু দূরে একটা ব্ল্যাক কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। বিষয়টা স্পষ্ট, কেন তাদের উপর আক্রমণ করা লোকগুলো পালিয়ে গেছে? কারণ তারা ডার্ক মার্ক গ্যাংয়ের গাড়ি দেখতে পেয়েছে। এই যে মিস্টার, শুনলাম আপনি নাকি জাপানে থাকেন? ড্যাশ ড্যাশ, না। আহা, মিথ্যে বলেন কেন? আমি জানি আপনি জাপানে থাকেন।
যখন জানেনি তখন অযথা জিজ্ঞেস করছেন কেন? রাতে সত্য আর রুম থেকে বাইরে বের হয়নি। মাসুদ এবং মাসুদের বাবা মারা এসে রাতে সত্যের সাথে অনেক কথাই বলে রাতের খাবার সত্যের রুমে নিয়ে আসে। মাসুদের মা সত্য রুমেই খাবার খায়। ভোর বেলায় সত্য প্রকৃতি উপভোগ করছে ছাদে আসে। শীতকাল স্বাভাবিকভাবে তখন কুয়াশা চারিপাশকে ঘিরে রেখেছে। সূর্য উঠা উঠা ভাব, কিন্তু ঘন কুয়াশার আর্দ্রচাপে সে নিজেকে প্রকাশ করতে পারছে না। সত্য আকাশের দিকে একমনে তাকিয়ে আছে। পাখিরা নিজেদের আহারের জন্য বেরিয়ে পড়েছে। পাখিদের কিচিরমিচির শব্দ যেন সত্যের কাছে তখন মধুর মতো লাগছিল। তখনই পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলে ওঠে, এই যে মিস্টার, শুনলাম আপনি নাকি জাপানে থাকেন। তারপরের কথাগুলো তো শুনলেনি। সত্যের এমন কথায় সামনে থাকা মেয়েটি অনেকটা অবাক হয়। সে বুঝতে পারছে না সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি সত্য এমন করে কথা বলছে কেন। তবু মেয়েটি সত্যের উদ্দেশ্যে বলে, বুঝলাম আমি অযথা কথা বলে ফেলেছি, তার জন্য সরি। যাই হোক, আমি সাবাহ আফ্রিকা, মাসুদ ভাইয়ার খালাতো বোন। আমি সত্য। হয়তো বাকিটা বলার দরকার হবে না। দরকার হবে না, এই বাড়ির সবার কাছ থেকেই আপনি কথা শুনে আসছি আমি। সত্য সাবাহ কথা শুনে কিছু বলে না। সাবাহ একটু সামনে এগিয়ে যায়, আকাশের দিকে তাকিয়ে বলে, এই প্রকৃতি কতই না সুন্দর। শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে, তাই না? সত্য সাবাহ জবাবে বলে, কথা বলছেন না কেন? কম কথা বলাই ভালো। বেশি কথা বললে প্রেমে পড়ে যাবেন। প্রেমে পড়া পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু তারপর তো আপনি বিরক্ত হয়ে যাবেন। সত্যের কথায় সাবাহ সত্যের দিকে তাকায়, মনে মনে ভাবে, বড় বড় চুল আর ঘনকালো দাড়িতে ছেলেটাকে দারুণ মানিয়েছে। হঠাৎ সত্য আর পিছনে মাসুদের আওয়াজ শুনতে পায়। তারা পিছনে তাকায়। মাসুদ বলে, সত্য তুই এখানে? সেই কখন থেকে তোকে খুঁজে বের হচ্ছি। সকালে হাঁটার জন্য তোকে ডাকতে তোর রুমে গিয়েছিলাম, সেই কখন থেকে তোর ফোন বেজে চলছে। এই নে তোর ফোন। সত্য মাসুদের কাছ থেকে ফোন নেয়। ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে একটা নাম্বার থেকে 13 বার ফোন এসেছে। সত্য খানিকটা অবাক হয়ে তাকিয়ে আছে ফোনের দিকে, মনে মনে বলে ওঠে, 13 বার? কিন্তু কেন এত ফোন দিতে হলো তাকে? সত্য ফোনটা হাতে নিয়ে মাসুদকে বলে, দোস্ত আমি রুমে গেলাম। সত্য নিজের রুমে আসে। 13 বার ফোন দেওয়া নাম্বারটায় ফোন দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ হয়। ওপাশ থেকে একজন যুবক সালাম দেয়। সত্য সালামের জবাব দিয়ে নিজেও সালাম দেয়। দুজনই চুপ, কেউ কোনো কথা বলছে না। সত্য নীরবতা কাটিয়ে বলে উঠে, দোস্ত, হঠাৎ এত সকালে, কোনো কি হয়েছে? ওপাশ থেকে কোনো শব্দ আসে না। সত্য আবার বলে উঠে, আমি কি জাপানে ব্যাক করব? ড্যাশ ড্যাশ ড্যাশ। না, সমস্যা এখানে না, সমস্যা বাংলাদেশে। আমাদের বিপক্ষ কোম্পানির সিইও বাংলাদেশে গেছে। জানতে পারিনি ওই কোম্পানির সিইও কে, কিন্তু সেটা একজন মেয়ে। এটা তো সিইওর মেয়েটা জানে তুই বাংলাদেশে আছিস, তাই সেও গেছে। ফোনের ওপাশের যুবকটা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার বলে, যদি ঝামেলা বাঁধে তাহলে দেখার জন্য হরিণ রাও আসবে। হরিণ আসলে তাকে শিকার করতে বাঘও আসবে। চিন্তা করিস না, সেখানে বিনোদন দিতে আমিও আসব। বলেই ওপাশের যুবকটি ফোন কেটে দেয়। সত্য ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে, মনে মনে বলে ওঠে, একটা মেয়ে, হাহাহা, আসুক আমিও খেলবো। মাসুদ সত্যের রুমে আসে। সত্য আর মাসুদ আড্ডা দিতে দিতে সকাল 10টা বেজে যায়। মাসুদ বলে, সত্য ফ্রেশ হয়ে আয়, নাস্তা করতে হবে, তারপর তোকে নিয়ে কেনাকাটা করতে যাব। আমার কেনাকাটা করতে হবে না, আমি জাপান থেকে আসার সময় সব নিয়ে আসছি, আর তোর আর আঙ্কেল আন্টির জন্যও নিয়ে আসছি। আরে তোর ভাবি আর আমার শালি রা আসবে, সবাই কেনাকাটা করব। ওরা মার্কেটে 10টার দিকে বের হবে, বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হ। বলেই মাসুদ রুম থেকে বেরিয়ে যায়। সত্য ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। সাবাহ রা সবাই রেডি হয়ে বসে আছে। তারা নাস্তা করেই বেরিয়ে পড়বে মার্কেটের উদ্দেশ্যে। নিশি মাসুদের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তোমার বন্ধু কই? নাস্তা করে তো বেরতে হবে নাকি? মাসুদ কিছু বলতে যাবে, তখনই সিঁড়ির দিকে তাকিয়ে বলে, ওই তো সত্য আসতেছে। সত্য ব্ল্যাক কালারের প্যান্ট, হোয়াইট ওয়াটার টাইপ টি শার্ট, তার উপরে ওপেনিং হুডি পরেছে। তুবাহ রাহা করে সত্যের দিকে তাকিয়ে আছে। সত্য এসে একটা চেয়ার টেনে বসে সবার দিকে তাকিয়ে সালাম দেয়। মাসুদের মা সত্যকে নাস্তা দেয়। তখনই দরজার দিক থেকে কারো কাশির শব্দ আসে। সবাই সেদিকে তাকায়, দেখতে পায় একজন মধ্যবয়সী এবং সত্যদের সমবয়সী একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মাসুদের পরিবার সবাই অবাক হয়ে দরজায় দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে। তখনই মাসুদের মা দৌড়ে সেই লোকটির দিকে যায়। সত্য তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মাস্ক পরা অবস্থায়, এক নজরে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে।
হঠাৎ সত্যের ফোন বেজে উঠে। সত্য ফোনের স্ক্রিনে তাকায়। সত্যের সেই বন্ধু যে কিনা সত্যকে জানায় তাদের বিপক্ষ কোম্পানির সিও বাংলাদেশে আসছে। সে ফোন দিয়েছে। বিদ্রোহ 5 পর্ব না পড়লে বুঝতে পারবেন না। সত্য কৌতূহল নিয়ে ফোন রিসিভ করে বলে, হঠাৎ হঠাৎ বিদ্যুতের মতো পরিস আঘাত লাগতে পারে। ড্যাশ ড্যাশ ড্যাশ। আঘাত? কাকে? তোকে না আমাকে? সত্য কিছু বলে না। ওপাশ থেকে আবার আওয়াজ আসে, ওকে ছেড়ে দে। ও কে? বুঝলাম না। ওয়েট ওয়েট, তুই ফরহাদ মোজবারের কথা বলছিস? অসম্ভব। শালারে তো মরতেই হবে, আর যার কাছ থেকে আমাকে মারার কন্টাক্ট নিয়েছে তাকেও মরতে হবে। ফরহাদ মোজবার কিছু বলবে না, কারণ সে নিজেই জানে না তাকে কে হায়ার করেছে। যাই হোক, সারপ্রাইজটা কেমন লাগলো? ড্যাশ ড্যাশ ড্যাশ। ভাবতে পারিনি এরকম কিছু হতে পারে। যাই হোক, ফরহাদ মোজবারকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে হয় না দীপ রা ওকে সুস্থ অবস্থায় রেখেছে। সরি দোস্ত, তুই হয়তো মোজবারকে নিয়ে কোনো গেম খেলতে চাইছিলি, কিন্তু এখন ও ওই অবস্থায় নেই। ওপাশ থেকে কোনো জবাব আসে না দেখে সত্য বলে, ভিড় হয়তো সামনে আসার সময় এসে গেছে। চিন্তা করিস না, আমি ঠিক মতো চলে আসব। সত্য ফোনে কথা বলতে বলতে কখন যে তার বাড়ির সামনে এসে পড়েছে বুঝতেই পারেনি। হঠাৎ কারো সাথে ধাক্কা খায় সত্য। তাতে সত্য স্টিল দাঁড়িয়ে থাকলেও সামনে থাকা ব্যক্তি মাটিতে পড়ে যায়। সত্য সামনে থাকালে দেখতে পায় একটা মেয়ে মাটিতে পড়ে আছে। মেয়েটি চেঁচিয়ে বলে, বাদব ছেমরা। সুন্দরী মাইয়া দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে করে। একে কোথায় আছিস রে, এই হালারে ধইরা পিটা। সত্য হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। আশেপাশে অনেক লোকজন জড়ো হয়, সবাই সত্যকে মারার জন্য এগিয়ে আসে। সত্য বুঝতে পারছে না একটা মেয়ের কথায় সবাই এরকম করছে কেন। আরে ভাই, এটা কোনো ফিল্ম না। ওয়েট ওয়েট, আপনাদের কোথায় ভুল হচ্ছে। আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। মেয়েটি সত্যের সামনে এসে তাকে বলে, দোষ থাক কিংবা না থাক, আমার সাথে ধাক্কা লাগছে মানে তোরে মার খাইতেই হবে। বলেই সত্যের গালে সজোরে চর বসিয়ে দেয়। সত্য বাদিকে হেলে পড়ে, মুখ থেকে খুলে যায় মাস্ক। মেয়েদের সাথে ঝামেলায় জড়ায় না সত্য। জাপানি 20 কোটি টাকার একটা প্রজেক্ট বিনা প্রশ্নেই ছেড়ে দেয় সত্য, কারণ তার বিপক্ষে ছিল একজন মেয়ে প্রতিপক্ষ। কিন্তু সব জায়গায় সত্য চুপ থাকে না, কিন্তু এখানে সত্য মেয়েটিকে কিছু বলে না। সত্য সোজা হয়ে দাঁড়ায়, চোখ বন্ধ করে নেয় সে। সত্যের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সত্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সত্য চোখ খুলে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি কাঁদছে। সত্য অবাক হয়, তখনই মেয়েটি সত্যকে লাফিয়ে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে, বলে, বলদ, অকর্মা, কই ছিলি এতদিন? জানিস কত খুঁজেছি তোকে। সত্য কিছু না বলে মেয়েটির মুখের দিকে তাকায়। কোয়েল। বাইরে চেঁচামেচি শুনে সত্যের বাবা মা বেরিয়ে আসে। সত্যের বাবা বলে, কি সমস্যা, এখানে এত চেঁচামেচি কেন? কোয়েল কিছু বলতে যাবে, তখনই সত্য কোয়েলের হাত ধরে চুপ করে দেয়। সত্য তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, আঙ্কেল, আমি সত্য। সত্যের নাম শুনে তার বাবা এবং মা অবাক হয়ে তার দিকে তাকায়। সত্য লক্ষ্য করে তার বাবা মায়ের চোখে পানি। সত্যের বাবা মাকে তাকে কিছু বলতেই যাবে, তখন সত্য বলে ওঠে, আমি জাপান থেকে এখানে ঘুরতে এসেছি। হঠাৎ বেখেয়ালি ভাবে হাঁটতে ভুলবশত এই মেয়েটির সাথে ধাক্কা লাগে। বিশ্বাস করুন আঙ্কেল, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, প্লিজ আপনি এদের বোঝান। সত্যের বাবা মা কিছুক্ষণ সত্যের দিকে তাকিয়ে থাকে। এখানে স্পষ্ট তার বাবা মা তাকে চিনতে পারেনি। এটা স্বাভাবিক। সত্য 8 বছর পর দেশে ফিরে। এই 8 বছরে সত্যকে শুধু মাসুদের পরিবারই দেখেছে, তাও আবার ফোনে। সত্যের বাবা বলে, বাবা তুমি যাও, এরা তোমায় কিছু করবে না। সত্য খানিকক্ষণ তার বাবা মায়ের দিকে তাকিয়ে থেকে চলে আসে। সত্য লক্ষ্য করে তার পিছন পিছন কোয়েলও আসতেছে। সত্য বাজারে এসে একটা রেস্তোরাঁয় ঢুকে 2টো কফি অর্ডার করে। কিছুক্ষণ পরই কোয়েল এসে সত্যের পাশে বসে সত্যের গালে হাত দেয়। এই মেয়ে, কি করছো তুমি? তোমার মাথা ঠিক আছে? কোয়েল সত্যকে অবাক করে দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, কি ভেবেছো আমি তোমায় চিনতে পারবো না? আগের কথাগুলো মনে নেই তোমার? তুমি আমার আশপাশ থাকলেও আমি টের পাই, আর এখন তো তুমি আমার সামনে। সত্যকে কোয়েলকে কিছু বলে না, চুপ করে থাকে। সত্যের এমন আচরণ দেখে কোয়েল কান্না করে দেয়। সত্য কোয়েল নিজে জড়িয়ে ধরে বলে, আমার পরিবারও আমায় চিনতে পারলো না, সেখানে তুমি প্রথম দেখায় চিনে ফেললে। আমি ভেবেছিলাম তুমি হয়তো বিয়েশাদী করে সুখে শান্তিতে সংসার করছো। তোমায় কথা দিয়েছিলাম বাঁচলে তোমার সাথে বাঁচবো, আর মরলে তোমার কোলে মাথা রেখে মরবো। আর তুমি ভাবলে কিভাবে এত সহজে তোমায় ভুলে যাব? ড্যাশ ড্যাশ ড্যাশ। বিকেল হয়ে আসে। সত্য আর কোয়েল সেই সকাল থেকে একসাথে রয়েছে। সত্য কোয়েলের উদ্দেশ্যে বলে,
এখন আমায় যেতে হবে। 12 তারিখ মাসুদের বিয়ে, তার দুদিন পর আমি চলে যাব। যদি আমায় বিয়ে করতে চাও তাহলে আমার সাথে তোমায় জাপান যেতে হবে। যাবে? কোয়েল সত্যকে জড়িয়ে ধরে। তুমি যেখানেই নিয়ে যেতে চাও আমি সেখানেই যাব। দেখতে দেখতে মাসুদের বিয়ের দিন চলে আসে। এমপি বাড়ি আত্মীয় স্বজন দিয়ে ভর্তি। সত্য ছাদে দাঁড়িয়ে ডেকোরেশন দেখছে। মাসুদ সত্যের পাশে এসে দাঁড়ায়, বলে, দোস্ত, জাপান না গেলে হয় না, এখানেই থাক না, সবাই আনন্দ করব। দেখো না কত খুশি সবাই, থেকে জানা। সত্য বড় এক নিঃশ্বাস ছাড়ে, মাসুদের দিকে তাকায়, বলে, আজকে তোর বিয়ে আনতে যাব। বিশ্বাস কর দোস্ত, আমি কখনো চাই না আমার মাতৃভূমি ছাড়তে। 8 বছর আগে যখন আমি এই দেশ ছেড়ে চলে যাই, তখন দিশেহারার মতো এই ভূমিকে বলেছিলাম, তুমি আমার সেই আলংকারিক অলংকার, যাকে অন্ধ হয়ে ভালোবেসে সাগরের স্রোতে ভেসে যাচ্ছি এক অজানা সমুদ্রের ধারে। তুমি নিকটবর্তী হয়ে আমায় সাড়া দিও, আমি ছুটে আসব তোমার কাছে। কিন্তু দোস্ত, এই দেশ আমায় ডাকলো না। আমি শুধু একটি ইশারার অপেক্ষায় ছিলাম। বিশ্বাস কর ভাই, আমি ছুটে আসতাম। এখানে থাকলে মনে পড়ে আমার সেই রাতের কথা, নিজের বোন। ও নাকি আমার সৎ বোন ভাই, কিন্তু আমি ওকে নিজের আপন বোন ভেবেছিলাম, তাই না? কেন করলো ও এমনটা? জানা নেই আমার। আমি চলে যাব পরশু, সাথে যাবে কোয়েল। একটি বাড়ি, 3 তলা বিশিষ্ট বাড়ি। বাড়িটি সহ বাড়ির চারপাশ তখন রঙে রঙের বাতি উজ্জ্বল করে রেখেছে। সুন্দরভাবে চারিপাশ ডেকোরেশন করা। বাড়ির সামনে সুন্দর একটা গেট ডেকোরেশন করা হয়েছে। সেই গেটের সামনে দাঁড়িয়ে আছে দল বেঁধে কিছু ছেলে মেয়ে। পরপর 4টি গাড়ি এসে থামে সেই গেটের সামনে। সবাই একসাথে চেঁচিয়ে উঠে। একজন মেয়ে বলে উঠে, এই বর এসেছে, সবাই রেডি হ। 50,000 টাকার নিচে কেউ গেট ছাড়বি না, আগে 1 লক্ষ যাইব, না দিলে 50,000। সামনের গাড়ি থেকে তুবাহরা আর ছায়া নামে, বাকি গাড়ি থেকেও মাসুদের আত্মীয়রা নামে। শেষের গাড়িতে মাসুদ, সত্য আর শুভ বসে আছে। কি রে, আমি ছাড়া কি তোর আর কোনো ফ্রেন্ড নাই? সত্যের কথায় মাসুদ কিছু না বলে মুচকি হাসে। শুভ বলে, ভাই, আপনি চলে যাওয়ার পর মাসুদ ভাই তো শুধু বিজনেস নিয়েই পড়েছিল। আর আপনি তো ভালো করেই জানেন মাসুদ ভাই কেমন, অল্পতেই রেগে যায়। সত্যরা গাড়ি থেকে নামে। সত্য দেখতে পায় মাসুদের বাবা আর সৈকত শিকদার তাদের দিকে এগিয়ে আসছে। চলো সবাই। মাসুদের বাবার কথায় সবাই গেটের সামনে চলে আসে। তখনই সত্যের ফোন বেজে উঠে। সত্য একটু সাইটে আসে, ফোন রিসিভ করে বলে, ভীর বল, রেডি থাকিস। সত্য কিছু না বলে ফোন কেটে দেয়। হঠাৎই গেট থেকে চেঁচামেচি শুনে সত্য সেদিকে এগিয়ে যায়। দেখে কনে পক্ষের মেয়েরা বলছে, না না, 1 লক্ষ টাকার 1 টাকাও কম হবে না। আমরা কি ফকির নাকি? সত্য নিশিকে জিজ্ঞেস করে, কি সমস্যা এখানে? নিশি উত্তর দেয়, কনে পক্ষের ছেলেমেয়েরা অযুক্তিকর কথা বলছে। সত্য কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। কনে পক্ষের মেয়েরা গেট ছেড়ে দিয়ে বলে, জান, টাকা দরকার নেই আমাদের। হঠাৎ তাদের পিছন থেকে একজন লাল শাড়ি পরা মেয়ে এগিয়ে আসে, বলে, এই ছেড়ে দে, দুলাভাইয়ের টাকার অভাব। চিন্তা নেই, আমি তার হয়ে তোদের 1 লাখ টাকা দিচ্ছি। মেয়েটির কথা শুনে মাসুদ অবাক হয়ে তার দিকে তাকায়। এটা কোনো মজা হলো? সত্য সবার সামনে এসে বলে, 1 লক্ষ টাকার কম নিবেন না, কারণ আপনারা ফকির না। এখানে কি মজা হচ্ছে? 1 লক্ষের কম টাকা যদি কোনো ফকির পেয়ে থাকে তাহলে কনের ভাই। আমি শুনেছি সে নাকি ইঞ্জিনিয়ার, তার বেতন 70,000 টাকা। আর অবশ্যই আমি আমার বন্ধুর বিয়ে কোনো ফকিরের ঘরে দিচ্ছি না। আর কই যেন, হ্যাঁ, এই মেয়েটা বলল, দুলাভাইয়ের টাকার অভাব। আমার বন্ধু বাংলাদেশের টপ কোম্পানির মালিক। দেশ জানে না, কিন্তু আপনারা তো জানেন। আছে কি না আছে এসব বলতে আসবেন না, লজ্জায় পড়ে যাবেন। আর ওর টাকা ও ইচ্ছে হলে উড়াবে, না হলে উড়াবে না। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। সত্য পকেট থেকে চেকবুক বের সাইন করে কনে পক্ষের দিকে ছুঁড়ে মারে, বলে, যত ইচ্ছে সংখ্যা বসিয়ে নিয়েন। আর এই বিয়ে হচ্ছে না। পরিবেশ এখন শান্ত, কেউ কোনো কথা বলছে না। গেটে ঝামেলার কারণে সাদিয়া সহ সাদিয়ার বাবা মাও সেখানে চলে এসেছে। বিয়ে হবে না কথা শুনে সাদিয়ার বাবা সত্যের দিকে এগিয়ে এসে বলে, আরে আরে বাবা, শান্ত হও। ওরা ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে বুঝতে পারেনি, কিছু মনে করো না বাবা। সত্য কিছু না বলে পিছনে ঘুরে চলে আসবে। অপরদিকে মাসুদ সত্যের মুখে বিয়ে হবে না শুনে বুঝে যায় এই বিয়ে আর হবে না। কারণ সে খুব ভালো করেই জানে সত্য একবার জেদ ধরলে সেই কথা থেকে সে কখনো পাল্টি খায় না। ঠিক তখনই সে শুনতে পায় কেউ বলে উঠে, চিল ম্যান, অবশ্যই এই বিয়ে হবে। সত্য পিছনে ঘুরে তাকায়। সাদিক দাঁড়িয়ে আছে। সত্য গোলগোল চোখে সাদিকের দিকে তাকায়। সাদিক বলে,
ছেলের জন্য সবকিছুই সহজ, কারণ তারা কষ্টে হলেও সব সামলে নিতে পারে। ছেলের বিয়ে ভেঙে গেলে কোনো সমস্যা নাই, দেখা যাবে কিছুদিন পর ঠিকই তার কোনো ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু একটা মেয়ের জন্য সেটা সম্ভব নয়। সমাজ তাকে ভালো নজরে দেখে না। বিয়ে হওয়ার 1 সপ্তাহ আগেও যদি বর কোনো কারণে মারা যায়, তবু সেটা কনের কারণেই হয়ে থাকে বলে সমাজ মনে করে। তোর কি মনে হয় একজন মার জন্য কেমন ফিলিংস হবে? তার মেয়ের সবেমাত্র বিয়ে ভেঙে যাওয়া কেমন করে সেই বাবা রাস্তা দিয়ে বের হবে? তুই হয়তো ভুলে গেছিস সেটা গ্রাম, আর গ্রামে দোষটা ধরা হয় মেয়েদের, ছেলেদের নয়। ওরা ভুল করে হয়তো বলে ফেলেছে, কিন্তু তুই তোর ইগোর কারণে এমন করছিস। সেদিন মার্কেটে সাদিয়াকে হাসতে দেখেছি, আর একটু আগেও দেখলাম। মেয়েটা খুব ভালো রে, হয়তো এই বিয়েটা ভেঙে গেলে সে কখনোই আর হাসবে না। দেখ না, একটু আগেই সবাই কত মজা করলো, এখন সবাই নিশ্চুপ। এখন ডিসিশন তোর, কি করবি? সবাই অবাক হয়ে সাদিকের কথাগুলো শুনছিল। সত্য কিছু না বলে মাটিতে পড়ে থাকা চেক তুলে নিয়ে বলে, সরি, আসলে অপমান শব্দটা আমার অপছন্দের। যাই হোক, মাফ করবেন, চলুন বিয়েটা সম্পূর্ণ করি। বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে শেষে সবাই কনে নিয়ে যখন চলে আসবে, তখন সাদিয়ার বাবা মাসুদের হাত ধরে বলে, আমার মেয়েটা অনেক বুদ্ধিমতী হলেও সে খুব সাধাসিধা, অল্পেই সে খুশি হয়ে যায়। বাবা কখনো তাকে আমি কষ্ট কি বুঝতে দেইনি। সন্তানেরা বাবা মায়ের কাছে তার সবকিছু। আমি যখন ছোট ছিলাম, বাবা মায়ের কাছে যেটা চাইতাম তারা সেটাই দিত। দিতে না পারলে আমি একটু কান্না করলেই সেটা এনে দিত। কখনো বুঝতে চেষ্টা করিনি যে আমার বাবা মায়ের কাছে টাকা নাও থাকতে পারে। বাবা মারা সবাই সব দেওয়ার চেষ্টা করলো, কিন্তু যখন আমার বেলা আসলো আমি মুখ ফিরিয়ে দিয়েছিলাম। আমারও বাচ্চা হলো, আমিও তাদের সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করি। আমি বুঝেছি বাবা ভালোবাসা কাকে বলে। আমার বাবা যিনি আমায় সব দেওয়ার চেষ্টা করেছে, আমার মা যিনি আমায় তার কাছে আগলে রেখেছে, তাদের আমি আগলে রাখতে পারিনি। তাদের ভালোবাসার বিনিময়ে আমি তাদের দিয়েছি যন্ত্রণা, কিন্তু তবু তারা আমার কখনো খারাপ চাইনি। আমিও অসম্ভব ভালোবেসেছি আমার সন্তানদের। তারা সুখে না থাকলে আমি বেঁচে থেকেও মরে যাব। আমার রাজকন্যাকে তোমায় দিচ্ছি আমি, তাকে কষ্ট দিও না বাবা। সত্যরা সবাই বাসায় চলে আসে। এখন রাত 1টা, সবাই বাসায় ঢুকবে তখনই কারেন্ট চলে যায়। মাসুদের বাবা চেঁচিয়ে কাজের ছেলেকে জেনারেটর চালু করতে বলে, কিন্তু কোনো সারা শব্দ আসে না। সত্য নিজের ফোনের টচ ইন করবে, তখনই মাথায় কিছুর আঘাতে মাটিতে থুবড়ে পড়ে সে। সত্য চোখ খুলে নিজেকে বাধা অবস্থায় পায়। সামনে তাকিয়ে দেখতে পায় সাদা কোট আর মাস্ক পরে একজন ব্যক্তি বসে আছে। চারপাশে ভালোভাবে থাকায় কিছু দূরে মাসুদ, মাসুদের বাবা মা আর শুভকে বেঁধে রাখা হয়েছে। সত্য নিজের মাথা হালকা করে ঝাঁকিয়ে নেয়, ব্যথায় তার মাথা চমচম করছে। সামনের মাস্ক পরা লোকটির দিকে তাকায়। গোডাউনের চারপাশে উইনচেস্টার মডেল 70 রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে 25 জন বডি বিল্ডার পারসন। গুনতে হয়নি সত্যকে, একবার চোখ বুলিয়েই সে বুঝে নিয়েছে। সত্য জানে তাকে কি করতে হবে। কে আপনি, আর আমাদের কোনো এখানে এনেছেন? সত্যের কথায় সামনে থাকা লোকটি হেসে উঠে পিছনে কাউকে ইশারা দেয়। একজন ছেলে বালতিতে করে পানি ছুঁড়ে মারে মাসুদদের দিকে। সবার জ্ঞান ফিরে মাসুদ অবাক হয়ে চারিদিকে তাকায়, কিছু বলতে যাবে তখনই মাস্ক পরা লোকটি বলে ওঠে, চুপ, কেউ কোনো কথা বলবে না। এখানে শুধু কথা হবে আমার আর সত্যের। কত অপেক্ষার পর সত্যকে পেয়েছি। কত কিছু পড়তে হয়েছে, কত রক্ত মাখতে হয়েছে এই সত্যের জন্য। শুনো সত্য, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য কতজনকে যে মরতে হয়েছে সেটা তোমার ধারণার বাইরে। সত্য অবাক হয়ে লোকটির দিকে তাকায়। লোকটি বলতে থাকে, তুমি মাত্র 16 বছর বয়সে যখন বাংলাদেশের টপ সাইবার নিরাপত্তা ব্যবস্থা এনসিসি নিজের কবজায় নিয়ে নিও, তখনই আমার নজর তোমার উপর পড়ে। তোমার উপর আমি নজর রাখলাম, কিন্তু তুমি আমায় আবার অবাক করে দিলে যখন তুমি জাপানের আর্মির ওয়েবসাইট হ্যাক করে নিলে। আমি বিশ্বাসই করিনি এই ছোট্ট দেশে তোমার মতো কোনো হ্যাকার থাকতে পারে। তখনই আমি ভেবে নেই তোমায় আমার দলে নিয়ে আসব। এত কিছু করলাম, তোমায় বাড়িসহ দেশ ছাড়াও করলাম, কিন্তু তুমি আমার ফাঁদে আসলে না। শুনো, তোমার ক্ষতি করার কোনো ইচ্ছে নেই আমার। একটা ডিল দিচ্ছি, মেনে নেও। পুরো বাংলাদেশকে নিজের ইশারায় নাচাবো, শুধু তুমি সাথ দিলেই সেটা সম্ভব। কি বলো? ড্যাশ। সত্য হেসে উঠে বলে, কখনো শুনেছিস সিংহ আর কুকুর একসাথে এক ঘাটে পানি খেয়েছে? মাস্ক পরা লোকটা রেগে যায়, ডান হাত দিয়ে সজোরে একটা ঘুষি মারে সত্যের মুখে। পাশ থেকে মাসুদ চেঁচিয়ে উঠে, শুভ গালি দিয়ে বলে,
শালা তোর সাহস কিভাবে হলো সত্য ভাইয়ের গায়ে হাত দেওয়ার? মাস্ক পরা লোকটি কোনো কথা না বলে কোটের পকেট থেকে সাইগা 12 শটগান বের করে শুভর কপাল বরবার শুট করে শুভ ধূপ করে মাটিতে পড়ে যায়। মাসুদের বাবা মা ভয়ে চেঁচিয়ে উঠে। মাসুদ অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে, সে বিশ্বাসই করতে পারছে না শুভ আর নেই। মাস্ক পরা লোকটি কাউকে ইশারা দেয়। পিছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলে পকেট থেকে একটা রিমোট বের করে চাপ দেয়। হঠাৎ সাইটে থাকা একটা দেয়াল আপনা আপনি সরে যায়। সত্য সেদিকে তাকায়, তার বাবা মা আর কোয়েল সে বাধা অবস্থায় দেখতে পায়। সত্যের বাবা মা যখন বুঝতে পারে সামনে চেয়ারে বেঁধে রাখা ছেলেটি তাদের সত্য, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্য চেঁচিয়ে উঠে বলে, তোর সাহস কিভাবে হলো আমার পরিবারের উপর হাত দেওয়ার? ভালোভাবে তাদের যেতে দে, নয়তো তোকে আমি মেরে দেব। হঠাৎ মেয়েলি কণ্ঠে কেউ বলে ওঠে, এত চেঁচালে তো গলা নষ্ট হয়ে যাবে। ছেড়ে দেব, কিন্তু তুমি আমাদের কথায় রাজি হয়ে যাও। সবাই কথার উৎস খুঁজতে সেদিকে তাকায়। মাস্ক পরে একটা মেয়ে হেঁটে আসছে তাদের দিকে। সত্য মেয়েটির দিকে তাকায়। মেয়েটি বলে, তোমাকে ব্যবহার করে বাংলাদেশে উতালপাতাল লাগাতে চেয়েছিলাম, কত কিছুই না করলাম। তোমার বোনের দ্বারাই মিথ্যা অপবাদ দিয়ে তোমায় ঘর ছাড়া করলাম, দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ফোর্স করলাম। জাপানে হাজারো নিরীহ মানুষদের মারলাম শুধু তোমায় নিজের দলে আনার জন্য। আরে বাংলাদেশের মতো একটা ছোট দেশকে নিজের দখলে আনবো, এটা তো বাংলাদেশের জন্য গর্বের। সেখানে তুমি আমার পক্ষে না থেকে আমাকেই দেশ ছাড়া করলে। সত্য চোখ বন্ধ করে নেয়। মনে পড়ে জাপানে এক নতুন ভাইরাসের সংক্রমণে হাজারো মানুষ মারা যায়। পরে একটি সংগঠন থেকে সত্যের কাছে ফোন আসে। সেই ফোনে বলে, সত্য যদি তাদের কথা মতো না চলে তাহলে সেই ভাইরাস তারা পুরো বিশ্বে ছড়িয়ে দেবে। উপায় না পেয়ে তাদের কথা প্রথমে বাদ হয়ে মেনে নিলেও পরে সেই সংগঠনকে এক রাতের মধ্যেই মেরে ফেলে সাথে নষ্ট করে দেয় সেই বিষাক্ত ভাইরাস। কিন্তু সেই সংগঠন লিডার পালিয়ে যেতে সক্ষম হয়। সত্য তার বন্ধু ভীরের মাধ্যমে জানতে পারে সেই সংগঠনের লিডার দুজন মেয়ে, আর সেই লিডারের একজন হলো সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি। পাশ থেকে মাসুদের বাবা বলে ওঠে, দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা ভুল মানুষদের তুলে এনেছেন। হ্যাঁ আমি এমপি, কিন্তু আমি এমন কিছু করি যার জন্য এরকম কিছু হতে পারে। আর ওরা তো বাচ্চা ছেলে, ওরা কখনো এত ভয়ঙ্কর গ্রুপের সাথে যোগাযোগ রাখতে পারে না। মাসুদের বাবার কথায় মাস্ক পরা লোকটি হেসে ওঠে। মেয়েটি বলে ওঠে, বাবা, এভাবে হাসলে তো ওরা ভয়েই মারা যাবে। বলতে দেও না। মেয়েটি সত্যের দিকে সিরিয়াস হয়ে তাকায় বলে, দেখ সত্য, ভালোভাবে তোকে বলছি, আমাদের দলে চলে আয়, নয়তো। মেয়েটা আর কিছু বলবে তখনই সত্য কেসে ওঠে, কাঁধে নিজের মুখ মুছে নেয় বলে, নয়তো কি? মেয়েটি তার বাবার দিকে হাত বাড়ায়। মাস্ক পরা লোকটি তার হাতে নিজের শটগানটি দেয়। মেয়েটি সত্যের দিকে নিশানা করে বলে, নয়তো তোকে মেরে দেব। বলেই টিগার চাপ দেয়। সবাই ভয়ে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ সত্যের বাবা চেঁচিয়ে ওঠে। সবাই সেদিকে তাকায়। সত্যের বাবার পায়ে গুলি লেগেছে। সবাই বুঝতে পারে গুলিটা সত্যকে নয়, তার বাবার পায়ে করেছে। মেয়েটি এবার সত্যের মায়ের দিকে তাক করে। তখনই মাসুদ আর মাসুদের বাবা উঠে দাঁড়ায়। মাসুদ চেয়ারের হাতল ভেঙে মেয়েটির দিকে ছুঁড়ে মারে। মেয়েটির হাত থেকে শটগান মাটিতে পড়ে যায়। মাসুদ আর মাসুদের বাবা নিজেদের প্যান্টের নিচে লুকিয়ে রাখা রেমিংটন 870 শটগান বের করে আশেপাশের সব গার্ডদের এক পলকেই মেরে দেয়। মেয়েটি এবং মাস্ক পরা লোকটি অবাক চোখে তাদের দিকে তাকায়। সত্য চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেয়েটি এবং লোকটির দিকে এগিয়ে যায়। লোকটি অবাক হয়ে বলে, তোমরা ছাড়ে পেলে কিভাবে? আমি নিজেই তোমাদের বেঁধেছি। অসম্ভব। লোকটির কথায় সত্যরা সবাই হেসে উঠে। সত্য বলে, এসব ছোট ছোট টিক্স আমাদের সাথে চলে না। তোরা হয়তো বড় ভয়ঙ্কর কোনো সংগঠনের লিডার হতে পারিস, কিন্তু আমরা। সত্য, মাসুদ আর মাসুদের বাবা সবাই আবার হেসে ওঠে। মাসুদ বলে ওঠে, আমি। সত্য বড় বিজনেসম্যান, এটা সত্যি, কিন্তু আমাদের বিজনেস কি সেটা কি কেউ জানে? আমরা বাংলাদেশের টপ বিজনেস, এটা তো সবাইকে দেখানোর জন্য। আমাদের আরো একটা পরিচয় আছে। মাসুদের বাবা এগিয়ে যায় মাস্ক পরা মেয়ে এবং লোকটির দিকে। চলো দেখা যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সংগঠনের লিডার আর তার বাবাকে। বলেই মাসুদের বাবা দুজনের মুখ থেকে মাস্ক খুলে নেয়। সবাই অবাক তাদের দিকে তাকিয়ে আছে। মাসুদ বলে ওঠে, নিশি মামা আপনারা। ঠিকই মাসুদ এবং মাসুদের বাবা মাটিতে বসে পড়ে ব্যথায় তারা কাতরাচ্ছে। হঠাৎ সত্যের পায়ে গুলি এসে লাগে। সত্য মাটিতে বসে পড়ে। সত্য নিজের পা শক্ত করে চেপে ধরে, গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। গোডাউনের ভিতরে প্রবেশ করে রাক্ষসের মতো দেখতে 12 জন দানব, মানুষ রূপে দানব। মাসুদ আর মাসুদের বাবা ভয় পেয়ে যায় তাদের দেখে। একজন দানবের মতো দেখতে গোডাউনের দরজা একটানে খুলে ফেলে। গোডাউনের ভিতর একটা মেয়ে ঢুকে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। জয়া। সামনের মেয়েটা আর কেউ না, জয়া। জয়া নিশির বাবা এবং নিশির কাছে গিয়ে বলে, তোমরা ঠিক আছো?
পিছন থেকে একজন নিশিদের সামনে 3টে চেয়ার রাখে। নিশি আর নিশির বাবা জয়ার হাত ধরে চেয়ারে বসে জয়া পিস্তল বের করে সত্যের দিকে ধরে। তখনই পাশে বেঁধে রাখা সত্যের বাবা মা চেঁচিয়ে বলে ওঠে, জয়া কি করছিস? ও তোর ভাই। জয়া সত্যের থেকে নিশানা সরিয়ে সোজা তার বাবার কাঁধে গুলি করে। সত্যের বাবা ছিটকে পিছনে পড়ে যায়। সত্য কিছু বলে না, সে জানে এখানে কিছু বলে লাভ হবে না, তার থেকে কিছু করতে হবে। জয়ার মা তার স্বামীর এমন অবস্থা দেখে কাঁদতে থাকে, বলে, কিভাবে পারলি এমনটা করতে? নিজের বাবাকে গুলি করতে তোর একবারও বিবেকে বাঁধল না? সত্য তার বাবার দিকে তাকায়, তার বাবা ব্যথায় ছটফট করছে। সত্য চোখ বন্ধ করে নেয়। জয়া তার মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, কিসের বাবা? ছোটবেলা থেকে দেখে আসছি তোমাদের কাছে আমার কোনো দামই নেই। আমার জানা মতে বাবা কখনো আমায় বাইরে ঘুরতেই নিয়ে যায়নি। তোমার স্বামীকে বলো তো সে আমায় কখনো নিজের মেয়ে হিসেবে মেনেছে কিনা। আমি যদি বলতাম আমার ওটা চাই তখন তো তোমাদের অনেক অজুহাত থাকে, কিন্তু সত্য যখন বলে। যাই হোক, নিশি আমার বেস্ট ফ্রেন্ড। ছোট্ট স্কুলে তার সাথে আমার পরিচয় হয়। বাড়িতে মন বসতো বলে নিশিদের বাসায় সময় কাটাতাম। সেখানে নিশির বাবা আঙ্কেলের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয় আমার। তারপর আস্তে ওনাদের সাথে বিজনেস শুরু করি আমি। অবশ্য সব টাকা ওনাদেরই ছিল। যাই হোক, আমি কোটিপতি। ব্যাংক ব্যালেন্স চেক করিনি, কিন্তু আনলিমিটেড টাকা আছে আমার। চেক করা হয়ে গেছে। সত্যকে কোনো এক সূত্রে নিজের দলে আসতে বলেছিলাম, ও না করে দিল। তারপর মিথ্য অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিলাম। ভেবেছিলাম তারপর ঠিকই রাজি হবে, কিন্তু না, ও রাজি হয়নি। এত কিছু করলাম তবুও আসলো না, তাই আজকে ওকে মরতে হবে। জয়া সত্যের দিকে এগিয়ে যায়, বলে, ছোট থেকে তোকে দেখে আমার হিংসা হয়, আর এখনো হচ্ছে। যাই হোক, আমার সংগঠনের কথা তোর বন্ধু আর তার বাবা এবং তোর বাবা মা, সরি আমাদের বাবা মাকেও জেনে ফেলেছে, তাই তাদেরও মরতে হবে। আর তাছাড়া তোর প্রেমিকা, সে ফ্রিতে তাদের সাথেই যাবে, কি বলিস? সত্য কিছু না বলে জয়ার দিকে তাকিয়ে থাকে। জয়া পিস্তল তার মায়ের দিকে নিশানা করে। জয়ার মা অবাক চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। যখনই শুট করবে তখনই একটা গুলি এসে জয়ার হাত ছুঁয়ে বেরিয়ে যায়। জয়া নিজের শক্ত করে দাঁতে দাঁত চেপে পরিস্থিতি বুঝার চেষ্টা করে। ঠিকই তখনই ধুম ধুম করে গড়িয়ে পড়ে জয়ার 4জন দানব আকৃতি বডিগার্ড। অবশিষ্ট আছে আর 8জন। বাকি 8জন জয়াকে ঘিরে ধরে যেন কোনো গুলি তাকে না লাগে, কিন্তু আর কোনো চালানো হয়নি। সবাই দেখতে পায় এক এক করে 20-30 জন কালো কোট পরা, হাতে স্মিথ এবং ওয়েসন মডেল 500 তারা চিহ্ন রিভলভার নিয়ে গোডাউনের ভিতরে ঢোকে। জয়া, নিশি আর নিশির বাবা অবাক হয়ে সেই কালো কোট পরা লোকদের দিকে তাকিয়ে আছে। তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে সামনের লোকগুলো কারা। গেট দিয়ে একটা ছেলে প্রবেশ করে। মুখে হোয়াইট কালার মাস্ক, ব্লু কোট, ব্লু এন্ড মিক্স ব্ল্যাক কালার টি শার্ট আর ব্লু কালার প্যান্টে। ছেলেটাকে কোনো হিরোর থেকে কম লাগছে না, কিন্তু সাদিক মনে মনে বলে উঠে, ও হিরো নয়। জয়ার দানব আকৃতি বডিগার্ডরা ছেলেটির দিকে আক্রমণ করতে এগিয়ে আসে। ধূপ করে কিছু পড়ার শব্দ হয়। ছেলেটি হেসে উঠে, বলে, বোকা, শালার কুকুর, রাকি শুধু খেতেই জানে। ড্যাশ ড্যাশ। ছেলেটি জয়ার দিকে এগিয়ে যায়। জয়ার গার্ডরা এগিয়ে আসলে ছেলেটির সাথে থাকা বডিগার্ডরা গার্ডগুলোকে ঘিরে ধরে। ছেলেটি জয়ার উদ্দেশ্যে বলে ওঠে, হেই লেডি, কি অবস্থা? জয়া কিছু না বলে চুপ করে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। ছেলেটি মুচকি হাসে। মাস্ক পরা অবস্থায়ও স্পষ্ট ছেলেটির হাসি বোঝা যাচ্ছে। ছেলেটি আর কিছু বলবে তখনই নিশির বাবা বলে, দেখো, আমরা জানি তুমি ডার্ক মার্ক গ্যাং এর সদস্য, তাই আমরা তোমরা সাথে ঝামেলায় জড়াতে চাই না। আর তাছাড়া আমাদের তো তোমার সাথে কোনো ঝামেলা নেই। ছেলেটি নিশির বাবার দিকে তাকায়, বলে, উফাফ আঙ্কেল চুপ করেন। নিশির বাবা চুপ না থেকে আবার বলতে থাকে, দেখো, আমরাও কিন্তু ছোটখাটো গ্যাংস্টার নই, তাই আমাদের যেতে দেও। তখন জয়া বলে উঠে, বন্দুক হাতে রাস্তায় থাকা কুকুরও সিংহ হয়ে উঠে। সাহস থাকলে তোমার লোকদের আমার লোকদের সাথে খালি হাতে লড়াই করতে বলো। ছেলেটা হেসে উঠে জয়ার উদ্দেশ্যে বলে, তোমার যা ইচ্ছে। এই বলে পকেট থেকে ডেজার্ট ইগল 50 মডেলের একটা পিস্তল বের করে নিশির বাবার কপাল বরাবর শুট করে। নিশির বাবা থুবড়ে মাটিতে পড়ে যায়। নিশি বাবা বলে চেঁচিয়ে উঠে। ছেলেটি তার লোকদের ইশারা দেয়। একজন খালি হাতে দানব আকৃতি বডিগার্ডদের দিকে এগিয়ে আসে। দানব আকৃতি বডিগার্ডরা তার উপর আক্রমণ করতেই সেই ছেলেটির বডিগার্ড এক পলকেই সব গার্ডদের মেরে দেয়। ছেলেটি আফসোসের সুরে বলে, হা হা হো। বাচ্চারা বুঝতে পারেনি সামনে বাপ দাঁড়িয়ে আছে। ছেলেটি সত্যের সামনে গিয়ে হাত বাড়িয়ে দেয়, বলে, ভাই উঠুন। একজন এসে সত্যের সামনে একটা চেয়ার রাখে। সত্য সেখানে বসে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সত্যের দিকে। মাসুদ অবাক হয়ে সত্যের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না ডার্ক মার্কের সাথে সত্যের কি কানেকশন। সত্য ছেলেটিকে বলে উঠে,
দীপ সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি মুচকি হেসে বলে, আপনার অপেক্ষায় আছি ভাই। সবাইকে জানিয়ে দে আমার সামনে পড়ে থাকা কুকুরদের অমানবিক নিষ্ঠুর সংগঠন আর যেন পৃথিবীতে না থাকে। সত্য দিকে জয়ার তাকিয়ে বলে, ভেবেছিলি আমি মাঠ ছেড়ে চলে গিয়েছি? বোকা তোরা। তোরা যখন স্ট্যাম্প গাড়ছিলি তখন আমি মাঠেই ব্যাট নিয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আমি জানতাম না কেন তুই আমায় মিথ্যা অপবাদ দিয়েছিলি। আজ জানতে পারলাম। একটু আগে বললি বাবা নাকি তোকে ভালোবাসে না। শহরে নিজের সামর্থ্যের সবচেয়ে ভালো জায়গায় তোর জন্মের খুশিতে তোর নামে জমি কিনে রাখছিল যেন তোর ভবিষ্যতে কষ্ট না হয়। বাসে স্কুল যেতে কষ্ট হবে বলে তোকে নিজে বাইকে করে স্কুলে রেখে আসতো। সব সময় মাছের মাথাটা তোর প্লেটে থাকতো, কিন্তু এসব তো তোর নজরে পড়েনি। নজরে পড়েছিল তোর সব সময় উল্টোটা, কারণ তোর চিন্তা ভাবনাই উল্টো। তোর কি মনে হয় এই গল্পের তুই ভিলেন? না রে, কাহিনী কেবল শুরু। এখন তো হরিণও আসেনি, হরিণ আসবে, হরিণকে শিকার করতে বাঘও আসবে। ঠিকই তখনই আসবে আসল ভিলেন। বলেই সত্য দীপের দিকে হাত বাড়িয়ে দেয়। দীপ সত্যের হাতে নিজের পিস্তল তুলে দেয়। জয়া বলে উঠে, আমি তোর বোন। ভুল হয়ে গেছে আমার, প্লিজ ভাইয়া মাফ করে দে। আমি নিজের ভুল শুধরে নিতে তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। জয়া আর কিছু বলবে তখনই একটা গুলির শব্দ হয়। জয়া ধূপ করে মাটিতে পড়ে যায়, কপাল দিয়ে ফিনকি কেটে রক্ত বের হচ্ছে। জয়া মারা গেছে। সত্য কোনো ইমোশন ছাড়াই জয়াকে গুলি করে দেয়। জয়ার মা জয়া বলে চেঁচিয়ে উঠে, হোক তাদের, জয়া মারতে চেয়েছে কিন্তু তবুও তো জয়া তাদের সন্তান। সত্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, দীপকে বলে, এদের সবাইকে ঠিকানা মতো পৌঁছে দে। আর মাসুদ, আমি এখনই জাপান ব্যাক করছি, অন্য এক সময় তোকে সব বলবো। সত্য তার বাবার দিকে তাকায়, তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। সত্য তার মাকে বলে, শুনলেনি তো, আমি ধর্ষক নই। আর আপনার মেয়েকে না মারলে সে আজ না হোক কাল আমাকে মেরে দিত। তাকে শয়তান ধরেনি, সে নিজেই শয়তান। সত্য কোয়েলের দিকে এগিয়ে যায়। কোয়েল চেয়ারে বাঁধা অবস্থায় আছে, তার জ্ঞান নেই। গুলির আওয়াজ শুনেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সত্য কোয়েলকে কোলে তুলে নেয়। পাশে নিশি কাঁদছে। দীপ সত্যের উদ্দেশ্যে বলে, ভাই একে কি করব? ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে তুলে নে, সাথে করে জাপান নিয়ে যাব, খেলা তো কেবল শুরু, ও আমাদের সাপোর্ট হবে। ড্যাশ 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 ড্যাশ। মাসুদ সত্যকে বলে, তুই চলে যাচ্ছিস তাহলে এখন মেইন ক্যারেক্টার কে হবে? সত্য হেসে উঠে বলে, আমি না আগে মেইন ক্যারেক্টার ছিলাম আর না এখন। গল্পের হিরো তো অন্য কেউ। সত্য বেরিয়ে যায় জাপানের উদ্দেশ্যে। সত্য মনে মনে ভাবে, এটা গেম। আগে হরিণ আসবে, তারপর আসবে বাঘ। আর বাঘকে শিকার করতে আসবে শিকারী। সমাপ্ত।